সংকট, প্রত্যাশা, চ্যালেঞ্জ আর বাস্তবায়নের এক কঠিন সমীকরণকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট পেশ করেছে সরকার, যার আকার 9,38,000 কোটি টাকা। সরকার বলছে এই বাজেট অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি বিনিয়োগ, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আসলে এই বাজেট কতটা সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারলো এবং বাজেট কতটা জনমুখী, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই দেশ সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী এবং আমার সঙ্গে আজ উপস্থিত আছেন 6 জন সম্মানিত অতিথি। শুরুতেই আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে প্রথমে আছেন আব্দুল হক, সভাপতি বারবিডা, এবং তারপরেই আছেন ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক ফারুক মঈনুদ্দিন, এবং পাশে আছেন ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এবং আমি যদি বাম পাশে দেখি, আমার সঙ্গে আছেন রিজওয়ান রহমান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ। এরপরেই আছেন আনোয়ারুল আলম পারভেজ, সভাপতি বিসিআই, এবং পাশে আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান র্যাপিড। প্রথম প্রশ্নটাই আমি ডক্টর ফাহমিদা খাতুনকে করতে চাই। এবারের বাজেট আমরা দেখলাম সরকারও বারবার বলছেন জনবান্ধব বাজেট করার চেষ্টা করেছেন এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বাজেটে। বাজেট বইতেও যদি আমরা দেখি, সব জায়গাতেই আসলে সাধারণ মানুষের গুরুত্বই দেওয়া হয়েছে বেশি। প্রশ্নটা হলো, এই যে বাজেট যেটা প্রস্তাব করা হলো, এটা কি শুধু বাজেট বইই সীমাবদ্ধ থাকবে, না কি এটার সঠিক বাস্তবায়নটা আসলে আমরা দেখব? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমাকে এখানে আনার জন্য, ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের এই অনুষ্ঠান আপনি করছেন, আপনাকে অভিনন্দনও জানাচ্ছি। এবং সেই সাথে আমি আরেকটা বিষয় দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু এই সরকারের এই প্রথম বাজেট এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রথমবারের মতো বাজেটটা প্রণয়ন করেছেন এবং জাতীয় সংসদে উপস্থাপন করেছেন, তাকেও অভিনন্দন জানাতে হয় আন্তরিকভাবে এবং তার টিমকে। এবং আরও বেশি করে যে এমন একটা সময়ে বাজেটটা প্রণীত হয়েছে, আমরা সবাই জানি যে অর্থনীতি কী ধরনের একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিভিন্ন যে সূচকের অবনমন, এবং যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতাটা একটা দুর্বলতম আমাদের বেশ কয়েক বছরের মধ্যে দুর্বলতম অবস্থায় রয়েছে। শুধুমাত্র প্রবৃদ্ধি না, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা, এমনকি রপ্তানি বৃদ্ধিতেও এক ধরনের আমরা দেখছি যে ফ্লাকচুয়েশন হচ্ছে, অনেক একটা রোবাস্ট গ্রোথ যেটা ছিল সেটাও এখন নাই। তো সেই প্রেক্ষিতে কিন্তু দরিদ্র জনগণের সংখ্যাও বেড়ে গেছে। যারা দারিদ্র্য সীমার উপরে উঠেছিল তারা কিন্তু ইতিমধ্যেই নেমে গিয়েছে, এত উচ্চ মূল্যস্ফীতি প্রায় 4 বছর ধরে। তো সুতরাং এখানে অনেকগুলো প্রাধিকারের বিষয় আছে। তো সরকারকে একদিকে এই যে দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে স্বস্তি দেওয়া, এবং অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি করা, এবং সেটা করতে হলে আপনাকে বিনিয়োগে প্রাণ চাঞ্চল্য আনতে হবে। তো এই যে প্রাধিকারের বিষয়গুলাই কিন্তু সরকারকে এই বাজেটের মধ্যে আনার চেষ্টা করতে হয়েছে। এবং আরেকটা বিষয়, সেটা দেখতে যে সরকার যে বাজেটের যে একটা মূল দর্শন তারা উপস্থাপন করেছেন, যে গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির যে অভিযাত্রা, সেই অভিযাত্রার কিন্তু অনেক ধরনের অনেক পথ আর কি, পথের মধ্যে অনেক কাটা যদি বলি সেইভাবে সেটা। তো সেখানে আমরা যদি দেখি যে প্রথমেই বাজেটটার যে সামষ্টিক অর্থনৈতিক যে কাঠামো, কিংবা বাজেটের ফিসকাল কাঠামো, আর্থিক কাঠামো, এই দুটা দিয়েই আমরা সাধারণত অর্থনীতিবিদরা এটাই আলোচনার শুরুতে আনতে চাই। তো মূল বিষয়টা যেটা আলোচনায় এসেছে, গণমাধ্যমে বারবার এসেছে, যে একটা হচ্ছে যে অর্থনীতির যে প্রবৃদ্ধি, সেটা তারা কিভাবে দেখছে, কিংবা মূল্যস্ফীতি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখি এরকম আরও সূচকগুলি, কিন্তু এই দুটো সূচকই আলোচনার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে যে আগামী অর্থ বছরে তারা 6.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 7.5%। কিন্তু আমরা জানি যে আমাদের প্রবৃদ্ধির যেটা গত বছরেও এটা 3.5%, গত বছর বলতে 2025 অর্থ বছরে 3.5% ছিল, এবং 2026 অর্থ বছরেও প্রাক্কলন করা হয়েছে যে সেটা 5% মতো হবে।
অর্থ মন্ত্রণালয় বলেছে 5% হবে, এবং অন্যদিকে আবার বিবিএস কিন্তু 4.1%, অর্থাৎ এখানে একটা নিম্ন মাত্রার প্রবৃদ্ধি। সেই প্রেক্ষিতে 6.5% যেতে হলে যেই ধরনের বিনিয়োগ দরকার, যেই ধরনের কর্মচাঞ্চল্য দরকার, সেটা আবার দেখি না। বিনিয়োগের ক্ষেত্রে আমি আশ্চর্যজনকভাবে একটু দেখলাম এটা কেমন প্রাক্কলন, সেটা হচ্ছে যে এমনিতেই আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগ কম, কিন্তু এই প্রাক্কলনটা আবার দেখানো হচ্ছে যে আগামী অর্থ বছরে এটা 21% মতো হবে। দেখেন, আমাদের আগে বেশ কয়েক বছর কিন্তু জিডিপির 23-24% মতো ছিল। আমরা বলছি যে এটা একটা স্থবির অবস্থায় রয়েছে এবং এটা অনেক কম। আমাদের মতো একটা উদীয়মান দেশে অগ্রগতি করতে হলে আমাদের 30% যেতে হবে বিনিয়োগে। এখানে 21% এবং 25 অর্থ বছরে এটা 22% হয়েছিল, যেটা আমরা বলেছি যে এটা কমে যাচ্ছে। তো এটা আবার আমি এই আরো কম দেখাচ্ছি, অর্থাৎ আবার অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধি দেখাচ্ছি। তো ওই কম বিনিয়োগ দিয়ে, যদিও সরকারি বিনিয়োগটা বাড়ানোর এখানে প্রাক্কলনটা বেশি করা হয়েছে, কিন্তু সরকারি বিনিয়োগ তো অর্থনীতির চালিকা শক্তি না। তো ব্যক্তি খাতের বিনিয়োগ এত কম দিয়ে আমি কিভাবে প্রবৃদ্ধিটা করব? দ্বিতীয়টা বলি, আমি শেষ করছি, যে মূল্যস্ফীতি, যেটা নিয়ে খুব আলোচনা হয়। মূল্যস্ফীতির 7.5% এখন, এবং এই যে সরকারের বাজেট বক্তৃতার পাশে কিন্তু এই যে মধ্যমেয়াদী একটা কাঠামো, সামষ্টিক অর্থনীতির কাঠামো, একটা ডকুমেন্ট থাকে, সেখানে ওই প্রাক্কলনগুলাই বাজেটে নেওয়া হয়। তো মূল্যস্ফীতি 7.5%, কিন্তু এবং ওখানে আবার 2026-এ তারা সংশোধন করে বলেছে 7%, মানে এই যে চলমান অর্থ বছরে 7% মূল্যস্ফীতি। কিন্তু আমরা তো এই মে মাসেই ছিল পয়েন্ট টু পয়েন্ট বেসিসে 9.4, আর যদি আমি মুভিং অ্যাভারেজে এই প্রথম 11 মাসের দেখি, তো ওটা 8%-এর উপরে। তো সেখান থেকে আবার যদি আমি এই 7.5% যেতে চাই, মানে 7 থেকে 7.5% একটু বৃদ্ধি পেয়েছে, তো সেইটা করতে হলে কেমন ধরনের বাজেটটা আবার দেখছি যে সম্প্রসারণমূলক, ইন দ্য সেন্স যে বাজেটে তো আপনি বলেছেন যে অনেক আকাঙ্ক্ষার বাজেট, বড় বাজেটের কথা বলা হচ্ছে। তো বড় বাজেট নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমাদের দেশে তো চাহিদার কোনো শেষ নাই। কিন্তু মূল বিষয়গুলো হচ্ছে যে কোথায় থেকে আমি অর্থায়ন করব, টাকা কিভাবে আসবে, এবং এটার ফলাফলটা কি হবে। তো টাকা যখন বাজারে আসে, মূল্যস্ফীতি তো হবেই। তো সেইটা আমি কিভাবে করব, আমরা সেটাকে অর্জন করব, মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রাটা সেটাও আছে। সেটার পলিসিগত অনেকগুলি বিষয় রয়েছে, যে মূল্যস্ফীতি মুদ্রানীতির সাথে, আর তারপরে আপনার আর্থিক নীতির সমন্বয়। তো সুতরাং সামগ্রিকভাবে এই আমি আলোচনাটা প্রথম পর্যায়ে এটাই করতে চাই, যে প্রাক্কলনগুলো যে করা হয়েছে, সেই প্রাক্কলনগুলো আরো বাস্তবভাবে করা উচিত ছিল। বাস্তবতার সাথে এই প্রাক্কলনের যে আকাঙ্ক্ষাটা, এটা কিন্তু সাংঘর্ষিক অবস্থায় রয়েছে। আমি এই বিষয়ে একটু ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে প্রশ্ন রাখতে চাই। নতুন সরকারের প্রথম বাজেট, স্বাভাবিকভাবেই তারা চাইবে জনকল্যাণমুখী একটা বাজেট করার জন্য, এবং তার প্রতিফলন আমরা বাজেটে দেখেছি। আপনার কাছে কি মনে হচ্ছে, এই বাজেটটা কি সরকার নিজেকে জনপ্রিয় করার জন্য করেছে, এবং এটার বাস্তবায়ন আসলে কতটা সম্ভব? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সরকার, বিএনপি সরকার 20 বছর পরে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসেছে, কাজেই পপুলার হওয়ার একটা প্রেশার তো আছে, সেটা তারা করার চেষ্টা করেছে। ফ্যামিলি কার্ড একটা ভালো একটা ইনিশিয়েটিভ আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাজেটে ভালো কতগুলো দিক কিন্তু আছে, ব্যতিক্রমী উদ্যোগ আছে, এটা আমাদের স্বীকার করতে কোনো অসুবিধা নেই। বাজেট বক্তব্য আমি বলবো ভালো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ভালো কথা আর ভালো বাস্তবায়ন করা দুটো আলাদা জিনিস। বাজেটে যদি আমি কুইকলি একটা যদি ভালো কথা আগে বলি, একটা হচ্ছে যে আমরা দেখলাম একটা সিগনিফিক্যান্ট রিফর্ম, আমার কাছে যেটা লেগেছে, যে সোর্স ট্যাক্সটাকে রেগুলারাইজ করে এটাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স করা হোক। এটা একটা ফেয়ারনেসের প্রশ্ন। আগে যেটা নেওয়া হচ্ছিল যে সোর্স ট্যাক্সকে অ্যাডজাস্ট করতে দেওয়া হতো না, এটা ভালো সিস্টেম হতে পারে না, সেটা আমরা দেখেছি। ফ্যামিলি কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ এই কারণে যে আমরা গত 4 বছর ধরে দেখেছি বাংলাদেশে অতি মূল্যস্ফীতি থাকার কারণে অনেক জনগোষ্ঠী কিন্তু তারা দরিদ্র সীমার নিচে চলে গিয়েছে। 2022 সালে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী 62 লাখ পরিবার তারা দরিদ্র জনসীমার নিচে ছিল। এখন এর মধ্যে সরকার যদি 41 লাখ লোককে সেই সুবিধাটা দিতে পারে ফ্যামিলি কার্ডের আওতায়, অবশ্যই ওই পরিবারগুলোর জন্য এটা কল্যাণ নিয়ে আসবে। কিন্তু মনে রাখতে হবে, দেখুন সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে এই পরিবারগুলোকে সঠিকভাবে শনাক্ত আমরা করতে পারি কিনা।
মনে রাখতে হবে পপুলার যে ইনিশিয়েটিভগুলো কিন্তু খুব দ্রুত আনপপুলার হতে পারে। যদি আমরা তাদেরকে ঠিক করে সিলেক্ট করতে না পারি, আপনি দেখবেন যে এটা অসম্ভব আনপপুলার একটা মেজার্সে পরিণত হবে এবং ওয়েস্ট অফ রিসোর্সে কিন্তু হবে। কিন্তু আমি আপনাকে সংক্ষেপে যেটা বলতে চাই, এই বাজেটের ভালো দিকগুলোর আড়ালে আমার কাছে মনে হয়েছে যে একটু যদি গভীরভাবে আমরা তলিয়ে দেখি, তাহলে সেখানে পলিসির ক্ষেত্রে যে দ্বন্দ্ব, নীতিদ্বন্দ্ব সেখানে আছে। আমি সংশয় দেখতে পাই, আমি অনিশ্চয়তা দেখতে পাই, আমি ঝুঁকি দেখতে পাই। যদি আমি সংক্ষেপে এই 4টা পয়েন্ট হাইলাইট করি, নীতিদ্বন্দ্বের প্রশ্ন আসে এই কারণে, এখনো কিন্তু বাংলাদেশে মনে করা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতির চাপ কিন্তু যথেষ্ট। এই কারণেই তো এই সরকার আসার পরেও তারা কিন্তু সুদের হার বাড়িয়ে রেখেছে। সুদের হার বাড়িয়ে রেখে ডিমান্ডটাকে কমিয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হচ্ছে। আবার একই সাথে আমরা যদি পাবলিক স্পেন্ডিং বাড়াই, আমি যদি 6.5% গ্রোথ অ্যাচিভ করতে চাই, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দুটো জিনিস একসঙ্গে অ্যাচিভ করা যায় কিনা। এটাকে আমি বলছি নীতিদ্বন্দ্ব। সংশয়ের কথা আসে এই কারণে যে আমরা এনবিআর কে রাজস্ব টার্গেট দেওয়া হয়েছে, সেই রাজস্ব তারা আদায় করতে পারবে কিনা, সেই সংশয় কিন্তু অত্যন্ত গুরুতর। এবং এটা হচ্ছে চিরচরিত, এনবিআর কে বড় একটা টার্গেট দেওয়া হয় এবং তারা সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারে না। রাজস্ব যদি আদায় না হয়, তাহলে কিন্তু এই বাজেট ইমপ্লিমেন্ট করা যাবে না। দেখেন, 9,30,000 কোটি টাকা হয়তো অনেক বড় মনে হচ্ছে। বাংলাদেশের যে পাস্ট রেকর্ড আছে, আমরা 85% বাজেট আসলে বাস্তবায়ন করতে পারি, তখন কিন্তু দেখবেন যে এই নাম্বারটা অনেক কমে যাবে। যদি আরেকটু আমি তাড়াতাড়ি বলতে পারি যে অনিশ্চয়তার কথা কেন বললাম, অনিশ্চয়তার কথা বলছি এই কারণে, যথেষ্ট সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও যেটুকু সুযোগ সুবিধা প্রাইভেট সেক্টরকে দেওয়া হচ্ছে, আমরা কি মনে করি যে প্রাইভেট সেক্টর এর মাধ্যমে চাঙ্গা হবে এবং চাঙ্গা হয়ে তারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান করতে পারবে? সেই প্রশ্ন কিন্তু থাকে। এটাকে আমি বলছি অনিশ্চয়তা। যে মেজার্সগুলো নেওয়া হয়েছে, এগুলো এনাফ কিনা পুরো সিস্টেমটাকে রিভাইভ করতে। ফাইনালি আমি ঝুঁকির কথা বলি, যেটা আরেকটু গভীরভাবে কিন্তু চিন্তা করা যেত। ঝুঁকি 2 রকমের ঝুঁকি আছে। একটা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে আমাদের যে ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমের অবস্থা কিন্তু খুব নাজুক, এবং এই নাজুক অবস্থার মধ্যে সরকার রেকর্ড পরিমাণ ব্যাংক থেকে আবার লোন নেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, যে খুব সম্ভবত 10 থেকে 12টা ব্যাংক হয়তো আছে যারা সরকারকে কিন্তু এই ঋণটা দিতে পারবে, অন্য ব্যাংকগুলো হয়তো দিতে পারবে না। কাজে আভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে যদি আমরা সমস্যা সমাধান করতে না পারি, এটা একটা বড় মাত্রার ঝুঁকি তৈরি করবে সরকারের জন্য। আর তারপরে ঝুঁকির আরেকটা ডাইমেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল যে আমরা এনভায়রনমেন্ট দেখছি, ইন্টারন্যাশনাল ট্রেডিং এনভায়রনমেন্ট। আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফের পরে বাংলাদেশের উপরে কিরকম প্রেশার তৈরি হয়েছে। গার্মেন্ট রপ্তানির ক্ষেত্রে আমরা দেখছি, সেখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় সাফল্য পাচ্ছি না। গত কয়েক বছর ধরে গার্মেন্টসের ব্যবসায় কিন্তু একটা মন্দাভাব আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ঝুঁকির আরেকটা বিষয় দেখুন, সরকার তো যথেষ্ট পরিমাণে এইবারের বাজেটটাকে লোন করার চেষ্টা করছে। আভ্যন্তরীণ ব্যাংক থেকে লোন, আবার বৈদেশিক সোর্স থেকেও লোন। ইন্টারন্যাশনাল এইড আর্কিটেকচারে কিন্তু বড় মাত্রার পরিবর্তন হচ্ছে। আগে দাতা গোষ্ঠীগুলো যত সহজেই উন্নয়নের জন্য ঋণ দিতেন, এখন কিন্তু তারা সেটা দিচ্ছেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসএইডকে ডিসম্যান্টেল করা হয়েছে। অন্যান্য অনেক দাতা দেশও কিন্তু তারাও চাপের মধ্যে আছে, তারা তাদের সামরিক ব্যয় বাড়াচ্ছেন। কাজে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং এর জন্য যে পয়সা দরকার, সেটা কিন্তু এখন আসাটা কঠিন। কাজে এরকম একটা পরিস্থিতিতে যদি সরকারকে আরো অধিক পরিমাণে বিদেশি ঋণ করতে হয়, আমরা দেখব কন্ডিশনালিটিস বাড়বে, আমরা দেখব সেই লোনের নেগোসিয়েশন করাটা কিন্তু সরকারের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কাজে আমি যথেষ্ট পরিমাণে ঝুঁকিও দেখতে পাই। রিজওয়ান রহমান, আপনার কাছে আমি জানতে চাই, ডক্টর ফাহমিদা খাতুন এবং ডক্টর আব্দুল রাজ্জাক দুজনেই এই বাজেট নিয়ে ঝুঁকির কথা বললেন। আপনি কতটা আশাবাদী এই বাজেট বাস্তবায়ন নিয়ে? সরকার তো ব্র্যান্ড নিউ, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী ইজ আ ব্র্যান্ড নিউ পার্লামেন্টারিয়ান এন্ড ব্র্যান্ড নিউ প্রাইম মিনিস্টার। তো এরপরে আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে, টু বি অনেস্ট, আমাদের ফাইন্যান্স মিনিস্টার ইজ দ্য প্রিভিয়াস কমার্স মিনিস্টার, বাট ওনাদেরকে তো এখন তো জনগণের মন জয় করতেই হবে, এটা তো স্বাভাবিক। মাত্র 100 দিন হলো, তো এখানে অনেক কিছু পজিটিভ সাইন ওনারা দিয়েছেন। আমি একটু যদি প্রাইভেট সেক্টর থেকে বলি, যে ওনাদের যে ব্যবসা সহজীকরণের ক্ষেত্রে এই যে আপনার অনলাইন ভিত্তিক সিঙ্গেল উইন্ডো বলেন, তারপরে আপনার 7 দিনের মধ্যে লাইসেন্স দেওয়া বা 48 ঘন্টার মধ্যে কোম্পানি রেজিস্ট্রেশন, এগুলোর জন্য ওনারা মানে বাস্তবায়ন করবেন। উই আর ইয়েট টু সি রেজাল্টস এন্ড দিস ইজ ডেফিনেটলি এবং এই সরকার তো ডিটারমাইন্ড যে এইগুলা তারা করবে, এই কাজে যারা বাধা দিবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সেটা অর্থমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন।
এখন উনি বলেছেন, কিন্তু আরজিএসি করবে কিনা সেটা এবং তারা কি সেটা এক্সিকিউট, সেটা আমরা উই আর ইয়েট টু সি। ফেরতযোগ্য এআইটি, আগে তো এআইটি ওয়াজ ফুল অ্যান্ড ফাইনাল, সেটা এখন বলেছেন, সেটাকে আমাদের এনবিআর বাস্তবায়ন করবেন কিনা, অনেক কিছু উনি পজিটিভ সাইন আমি দেখেছি, এবং ওনারা চেষ্টা করেছেন ব্যবসা বান্ধব এবং জনবান্ধব একসাথে করার জন্য। তো উইচ ইজ এ পজিটিভ অ্যাপ্রোচ অফ দি গভর্নমেন্ট। ইয়েস, অ্যান্ড আমরা এখন যতই আলোচনা করি বা অত বেশি সমালোচনা হয়তো করবো না, বিকজ মাত্র 100 দিন হলো ওনারা এসছেন, কারণ হয়তো ওনাদেরকে আমরা আরও 100 ডেজ দিব যে আপনারা এগুলোকে এক্সিকিউশন কিভাবে করছেন। সবই ঠিক আছে, কিন্তু ঘাটতিটা নিয়েই তো আমাদের মূল প্রশ্নটা। যদিও প্রতিটা বছরই আমাদের দেখে যে ঘাটতিটা বাড়তে থাকে, তবে এই বছর আর বিগত বছর তো এক না। এই বছর ধরেন আমাদের ফাইনালি আজকে প্রায় 2 বছর পরে একটা নতুন নির্বাচিত সরকার এসছে, জনগণের সরকার এসছে। তো সেখানেও আমার দেখা গেল যে একটা দুঃখজনক ব্যাপার হলো যে এডিপি গত বছরই মনে হয় প্রথম যেটা আমরা কমিয়ে এনেছিলাম বাজেটে। এর আগে সবসময় দেখা যায় যে রাজনৈতিক চাপের কারণে বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিদেরকে খুশি রাখার জন্য বড় বড় আকারের প্রজেক্ট এগুলো নেওয়া হয়, ছোট ছোট গ্রাম অঞ্চলের প্রজেক্ট রাখা হয়। তো এই 80% এডিপি ম্যাক্সিমাম বাস্তবায়িত হয়েছে বাংলাদেশে সর্বোচ্চ। সত্য কথা বলতে গেলে এপ্রিল পর্যন্ত বাস্তবায়ন হয় 60%, তারপর ওনারা 2 মাসে দেখায় দেয় 100% বাস্তবায়িত হয়েছে। এটা তো আসলে সত্য না, এটা ইজ মোর অফ আ পলিটিক্যালি ইন্ডিকেটেড। সো আমরা আশা করেছিলাম যে আপনি যদি এত বড় ঘাটতি থাকে সেখানে আপনি এডিপিতে আপনি হয়তো নিশ্চয়ই কোনো এক্সপেন্সিভ প্রকল্পে যাবেন না, মেগা প্রকল্প যাবেন না, বিকজ আনফর্চুনেটলি আমাদের অর্থমন্ত্রীর ঘাড়ে কিন্তু অনেক মেগা প্রকল্প ঋণের বোঝা আছে, যেটা হয়তো ওনার ইচ্ছা ছিল না, কিন্তু ওনাকে বোঝা নিতে হয়েছে যেদিনই উনি শপথ নিয়েছেন। তো আমার এটা হলো যে আপনি এক্সেসিভ কোনো প্রকল্পে যাবেন না। আপনি এই মুহূর্তে আপনার একটা পে স্কেলের প্রেশার আছে, মূল্যস্ফীতির প্রেশার আছে, আজকে মধ্যপ্রাচ্যের যে অনিশ্চয়তা সেটারও একটা প্রেশার আছে। অনেক দায়িত্ব নিয়েও যদি আপনি 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট করেন, সেখানে আমি জানি না আপনি কতখানি স্বস্তি পাবেন। এবং আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এত বড় আদায় এবং আপনি এত বড় ঘাটতি এবং 16 বছরের সর্বনিম্ন ঋণ প্রবাহ বেসরকারি খাতে। তো এটা কিন্তু আপনি বেসরকারি খাতকে যতই সুযোগ সুবিধা দেন, আপনার ঋণ প্রবাহ যদি কমে যায়, আপনি সরকার যদি ব্যাংক বোরোয়িং বাড়িয়ে দেয়, তাহলে তো বেসরকারি খাতের বিনিয়োগ আপনি বাড়াতে পারবেন না। এর পাশাপাশি আপনি আমাদেরকে বাধ্যতামূলক করছেন, আমরা 3 বছরের জন্য এক্সটেনশন পেলে আমরা এলডিসি গ্রাজুয়েশন করব, কিন্তু আমরা কিন্তু এখানে কর্পোরেট ট্যাক্সের কোনো ছাড় দেখিনি, যেটা আমরা বলেছি ক্রমাগতভাবে আপনাকে 20% নিয়ে আসতে হবে যদি আপনি গ্রাজুয়েট করতে চান, সক্ষমতা বৃদ্ধি যদি আপনি বজায় রাখতে চান। এটা যদি না করেন, আপনি বিদেশি বিনিয়োগের জন্য প্রত্যেকটা সরকারই মরিয়া হয়ে পড়ে। তো আমরা এখন এখানে ট্যাক্স সিস্টেমটাকে রিভাইজ না করে আমরা কমিশন সিস্টেম চালু করলাম, এইটা আমি আই ডোন্ট থিঙ্ক এটার কোনো ইতিবাচক ভূমিকা আমরা পাবো। বাট লং স্টোরি শর্ট, এই লক্ষ্যমাত্রাটা আমি এটা বিনীতভাবে অনুরোধ করব, এটা ওনাদেরকে যদি ওনারা কমিয়ে আনেন। আমরা দেখা গেছে যে গত বছর 1,30,000 কোটি টাকার শর্টফল। তো এই বছর যে সেটার থেকে খুব একটা মানে কম বেশি হবে সেটার কোনো কারণ আমরা দেখছি না, বিকজ বিজনেস ক্লাইমেট কিন্তু ওভারনাইট চেঞ্জ হবে না। প্রায় 2-3 সপ্তাহ আগে অর্থমন্ত্রী বললেন যে আমাদের 2 বছর লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়াতে, কিন্তু গতকালকেই উনি বলেছেন যে 5 বছর লাগবে ঘুরে দাঁড়াতে। মানে উনি নিজে এখন রিয়েলাইজ করছেন পরিকল্পনা করেছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং একটা তৃতীয় ধাপ। আপনাকে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই আপনি ঘুরে দাঁড়াতে সময় লাগবে। তো ওনার ওই সময় অনুযায়ী যদি উনি ওনার বাজেটটাকে রিফ্লেক্ট করে, আমার মনে হয় যে আমি একটা বারবারই একই জিনিসে প্রেশার করব যে আপনি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা অবশ্যই, এবং রাষ্ট্র পরিচালনা ব্যয় যেখানে সবচেয়ে বেশি খরচ হয় এবং অপ্রয়োজনীয় খরচ হয়, সেটা যদি আপনি কমিয়ে আনতে পারেন, তাহলে আপনি কিছুটা হলে, তার মানে এই না যে আপনি বাজেট টার্গেট অ্যাচিভ করতে পারবেন, বাট আপনার ওই ঘাটতিটা আরো কমে আসবে। সেখান থেকে আপনি প্রাইভেট সেক্টরকে ওই প্রেশারটা আপনি গভর্নমেন্ট বোরোয়িং না বাড়িয়ে আপনি প্রাইভেট সেক্টরকে আরো ইনফ্লুয়েন্স করতে পারবেন। রাজস্ব নীতিও কিন্তু রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনাকেও আলাদা করার একটা পরিকল্পনা আছে সরকারের, এবং গতকাল অর্থমন্ত্রী বলেছেন এটা বাস্তবায়ন হবে এবং রাজস্ব আয় বাড়বে। সেক্ষেত্রে আমরা আশাবাদী হতেই পারি। আমি যদি আব্দুল হকের কাছে জানতে চাই, অর্থমন্ত্রী গতকাল তার বাজেট বক্তৃতায় বলেছেন, দুঃখিত, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন এই বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে এবং প্রত্যেকের জন্যই কিছু না কিছু আছে। আমার প্রশ্নটা, প্রত্যেকের জন্যই যেটা আছে কিছু না কিছু, সেটা আসলে পৌঁছে দেওয়া বা সেবা বা সহযোগিতা বা যেই সামাজিক নিরাপত্তার আওতা, এটা আসলে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা, এইটা কতটা স্বচ্ছ হলে এটা সম্ভব আসলে? অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি প্রথমে অভিনন্দন জানাবো মাননীয় অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে তার এটা প্রথম অভিষেক,
এবং যেটা রেজওয়ান ভাই বলেছেন প্রধানমন্ত্রীরও এটা প্রথম দায়িত্ব নেওয়া, সেই হিসাবে আমাদের দেখার বিষয় আছে এখানে। কিন্তু সত্যি কথা বলতে কি, অর্থমন্ত্রী যেটা কিছুদিন আগে বলেছিলেন, যেটা ভঙ্গুর অর্থনীতি এবং বিধ্বস্ত ব্যাংকিং সেক্টর নিয়ে তিনি শুরু করছেন, সেই বাস্তবতায় তারা বাজেটে যেটা প্রস্তাব করেছেন সেটা তো হলো সুন্দর, যে আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেছেন, ব্যবসা বন্ধ করার চেষ্টা করেছেন, এবং সমাজের বটম অব দি পিরামিডে যে মানুষরা আছে তাদেরকে কিছু টেনে তোলার চেষ্টা করেছেন। এগুলো সবই ভালো, কিন্তু মূল চ্যালেঞ্জটা আমাদের কাছে মনে হচ্ছে রাজস্ব আহরণের জায়গায়, এবং চ্যালেঞ্জ হবে ব্যবসার পরিবেশ উন্নত করা। এখন বিদেশি বিনিয়োগ কিন্তু রাতারাতি চলে আসে না। আমরা এগুলো আমার সিনিয়র ব্যবসায়ী লিডাররা এখানে আছেন, আমরা বহু বছর যাবতীয় বলেছি যে অনেকগুলো রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার দরকার ছিল। হয়তো এটা মাত্র 3 মাস সময়ের মধ্যে হয়তো এটা দেওয়া কঠিন কাজ। আমরা আরো দেখবো আশা করি, কারণ সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে। কিন্তু এখানে আমাদের যে ভীষণ দুর্বলতাগুলো আছে, মাথা ভারী প্রশাসন, সাংঘাতিক বেশি রাজস্ব ব্যয় কমানোরও কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকা উচিত ছিল। যেমন উদাহরণ দেই, সরকার যখন একটা অফিস বিল্ডিং করে তখন সেখানে দেখা গেলো আমরা রাজস্ব ভবনে যদি যাই, ফ্লোরগুলোতে দেখা যাচ্ছে 2/3 জায়গা খালি রেখে এক ধরনের ফুটবল খেলার মাঠ আছে, যেটা জাপানে কল্পনা করা যায় না। প্রতিটা ইঞ্চি জায়গাকে চিন্তা করে তারা ব্যবহার করে। এই যে অপচয়, এটা দেখালেন কি গ্রোথ দেখালেন আপনি, যে আমি এই এত উন্নতি করে ফেলেছি, তোরণ বানাচ্ছেন। এই সব জায়গা থেকে বেরিয়ে আসার একটা বড় রকমের স্কিম আমরা প্রত্যাশা করেছিলাম ব্যবসায়ীরা বিশেষ করে। এবং এই টাকাটা যখনই আপনি বাজারে দেবেন, ব্যবসায়ীদেরকে দেবেন, ইন্ডাস্ট্রিকে দেবেন, রিয়েল ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু ভ্যালুয়েট করবে, সেটা এমপ্লয়মেন্ট তৈরি করবে, সেটা রেভিনিউ তৈরি করবে। ওই জায়গাগুলোতে ব্যাপক রকমের পরিবর্তন প্রত্যাশিত ছিল। আমি মনে করি যেহেতু আমরা ফিল্ডের মানুষ, আমার এখানে আমার সিনিয়র লিডাররা আছেন, আমাদের ম্যাক্রো ইকোনমিক বিশ্লেষণের জন্য আমাদের ইকোনমিস্টরা আছেন, ব্যাংকিং সেক্টরের একজন বিদগ্ধ ফারুক ভাই আছেন, তারা বলবেন। ফিল্ডের মানুষের সামনে মনে করি একটা উদাহরণ দেয়, যেমন ধরেন আমাদের এখানে প্রায় 25-30 হাজারের মতো গাড়ির রেজিস্ট্রেশন উঠে গিয়েছিল এক সময়, এই 3-4 বছর আগে, কিন্তু সেটা গত বছরে 9,400-তে নেমে এসেছে। এটা একটা মারাত্মক ইন্ডিকেটর যে একটা দেশে সাধারণত গ্রোথটা কম হতে পারে, কিন্তু এত নেতিবাচক হলো, এত বড় একটা শক। সেই শকটা হয়েছে কেন? একটা রাজনৈতিক শক হয়েছে 24-এ, তারপরে হলো ইউক্রেন এবং আপনার ইসরায়েল ইরান ওয়ার, এবং আমাদের রাজনৈতিকভাবে যে মারাত্মক রকমের বিপর্যয় হয়েছে, এগুলো তো বাস্তবতা। সেই বাস্তবতাকে সামনে রেখে এখানে ব্যয় সংকোচনের একটা ব্যাপার থাকা উচিত ছিল। যেমন ধরুন সরকারি ব্যয় নমুনা বলি আপনাকে, একটা ডিপার্টমেন্ট বাজেট করছে 2 কোটি টাকা দিয়ে একটা মাইক্রোবাস কিনবে। আমি ডিপার্টমেন্ট নামটা বললাম, কিন্তু আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। আচ্ছা, আমি একটু শেষ করি। সেখানে দেখা যাচ্ছে যে যখন আমাদের পারভেজ ভাইরা গাড়ি কিনে, কিংবা একটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে কিনে, তারা 50 লাখ টাকা দিয়ে রিকন্ডিশন গাড়ি কিনে 30 বছর চালায়। তাহলে এই দেশেই কিন্তু পাশাপাশি দেখেন কতটুকু আপনার ব্যয় সংকোচনের কিংবা ব্যয় অ্যাপ্রোপ্রিয়েট ব্যয় করার প্রবণতার ব্যাপারটা উদাহরণ দিলাম। থ্যাংক ইউ। আমি রিজওয়ান রহমানের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সরকার যেখানে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে মরিয়া, তখন আমরা দেখেছি যে ব্যাংক খাতের বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ সেটা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে সর্বকালের। এই অবস্থায় সরকার আবার ব্যাংক ব্যবস্থা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার একটা পরিকল্পনা করেছে। এই সরকারের এই ঋণ বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ সেটাতে কোনো প্রভাব ফেলবে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে, এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানের যে বিষয়টা বারবার উঠে আসে সবকিছুতে, তার উপরে কি ধরনের প্রভাব ফেলবে? ধন্যবাদ। এটা যদি আপনাকে সোজা বাক্যে বুঝায়, একটা ব্যাংকারের কাছে যখন সরকার যায় ঋণ নিতে, সেই ঋণটা তো ব্যাক বাই সভারেন গ্যারান্টি। আর আমি তো ধরেন কোলাটেরাল দিব বা দিব না, বা রাজনৈতিক চাপ সৃষ্টি করে ব্যাংকের থেকে টাকা আদায় করব। স্বাভাবিক, একটা ব্যাংকার কিন্তু সরকারকে ঋণ দিতেই সেফ ফিল করবে। তো এটা নর্মাল, এটা আমি ব্যাংকারকে দোষ দিয়ে লাভ নেই। আমি যদি ব্যাংকার হতাম আমি সেটাই করতাম, যেটা ব্যাংকাররা করে। ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে লোন দেয় না, বড় ব্যবসায়ীদেরকে লোন দেয়। কর্পোরেট এটা ইটস হিউম্যান নেচার। কিন্তু আমরা যেটা দেখি যে খেলাপি ঋণ কিন্তু কর্পোরেট
ক্ষেত্রেই সবচেয়ে বেশি। আপনি এসএমই সেক্টর নিয়ে কাজ করেছেন, আপনি ডিসিসিআই ছিলেন সাবেক প্রেসিডেন্ট হিসেবে। আমি আপনাকে বলতে চাই, এসএমই উদ্যোক্তারা ঋণ নিতে গিয়ে নানান ধরনের জটিলতায় পড়ে। সেখানে কিন্তু বড় কর্পোরেট গ্রাহক যারা, তারা কিন্তু তাদেরকে ঋণ দিতে বরং ব্যাংকগুলো ওখানে চলে যায়। কিন্তু সেখানে আমাকে একটু ডিফেন্ড করতে হবে, অফকোর্স। মানে এসএমইরা আবার অনেক সময় দেখা যায় কি কাগজ কলমের জটিলতার কারণে তারা ঋণটা পায় না, এটা একটা ব্যাপার আছে। কর্পোরেটরা অবভিয়াসলি দে আর ফলোইং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, বাট সব জায়গায় তো দুষ্টচক্র আছে, তাই না? বাট বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে নেম লেন্ডিংটা বেশি চলে। মানে আমি ওই ব্যাংকেই যাব যে ব্যাংকের সাথে আমার একটা সম্পর্ক আছে, বা পরিচালনা পর্ষদের সাথে একটা সম্পর্ক আছে, বা এমডির সাথে সম্পর্ক। যাই হোক, তো এই ব্যাপারে যেহেতু আপনার একটা এত বড় একটা ঘাটতি আছে, স্বাভাবিক এখানে গভর্নমেন্ট বোরিং বাড়বে। এই জন্য আমি বারবার বলছিলাম যে আমাদের যে ডেফিসিটটা যদি আমরা কমিয়ে আনতে পারি, তাইলে হয়তো সেভাবে প্রেশারটা বাড়বে না। সরকার কিন্তু ক্ষমতা আসার আগেই নির্বাচনী ইশতেহারে বলেছেন ওনারা 1 কোটি কর্মসংস্থান করবেন। তো আমি এক্স্যাক্টলি ঠিক জানি না মানে প্ল্যানটা কি ছিল, মানে ওনারা ক্ষমতা থাকাকালীন অবস্থা 1 কোটি নাকি প্রথম বছরে, বাট ইফ আই এম নট মিস্টেকেন 1 বছরে 1 কোটি, এটা কিন্তু আসলে একটু অবাস্তব, এটা সম্ভব না এই মুহূর্তে। বিকজ কর্মসংস্থান কিন্তু সরকার করবে না, আমরা করব। আপনি বলে দিলে তো হবে না, এটা তো আমাদেরকে তো সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। আপনি আজকে পোশাক রপ্তানিকারক যারা আছেন ওনারা ডাউন সাইজ করছেন, বিকজ ওনারা এখন ডিজিটাইজেশনে যাচ্ছেন, ওনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাচ্ছেন, সবাই যাচ্ছে। অনেক কিছুর কাজ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে ফেলছে। তো এই জন্য আপনি হঠাৎ করে যদি বলেন যে 1 কোটি রপ্তানি 1 কোটি আপনি কর্মসংস্থান তৈরি করবেন, সেটা কিন্তু আপনাকে তুলনামূলকভাবে পলিসি নিতে হবে, তুলনামূলকভাবে আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হবে, তুলনামূলক আপনাকে সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, সেই জ্বালানি নিরাপত্তা দিতে হবে। তো এগুলো যদি না দেন তাহলে কিন্তু কর্মসংস্থান বাড়ার খুব একটা স্কোপ নেই। সরকার এখন নতুন করে লোক নিয়োগ করবে, সেটা তো আর 1 কোটি লোক হবে না, সেটা হয়তো কয়েক হাজার লোক হবে, তাই না? তো বেসরকারি খাতে কিন্তু সিংহভাগ নিয়োগটা করবে। এটা গেল একটা। আর এইটা যখন আপনি মার্কেট কনফিডেন্স যখন না বাড়বে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে না। বাংলাদেশের বিদেশি বিনিয়োগ কিন্তু আসে আগে স্থানীয় বিনিয়োগের মানে শক্তিটা দেখে। আর এগেন অফকোর্স যেটা বারবার বলছি, রিজনাল ট্যাক্স দেখে। রিজনাল ট্যাক্সে তো আমাদের রেটটা তুলনামূলকভাবে অনেক হাই, এটা আমাদেরকে কমিয়ে আনতে হবে। এশিয়ান অ্যাভারেজ হচ্ছে 20 থেকে 21%, যেখানে বাংলাদেশের সাথে বিভিন্ন স্কেলে আপনি কোন খাতে ব্যবসা করবেন। আপনি যদি অতালিকাভুক্ত ব্যাংক বিদেশের থেকে আসেন তাহলে তো 40% প্লাস। আপনি যদি টেলকো হয়ে থাকেন 50%, আপনি যদি তামাক ব্যবসায়ী হয়ে থাকেন তো বাড়তে একটা পর্যায়ে বিভিন্ন রেটে। এর পাশাপাশি আপনি বিদেশি বিনিয়োগ আনার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, বাট একই সুযোগ সুবিধা কিন্তু আপনার স্থানীয় বিনিয়োগকারীদেরকেও দিতে হবে। বিকজ ইউ হ্যাভ টু রিমেম্বার যে আমাদের ইকোনমির যে কন্ট্রিবিউশনটা, এখানে 85% কাম ফ্রম দ্য প্রাইভেট সেক্টর, আউট অফ হুইচ লেস দেন 1% কাম ফ্রম ফরেন ইনভেস্টমেন্ট। সেটা আমাদের পলিসিগত ব্যর্থতার কারণে, এবং এই কারণে হয়তো বিদেশি বিনিয়োগ আসছে বা আসছে না। এবং এই মুহূর্তে সরকার যে ওভারনাইট বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবে সেটাও ঠিক না, বিকজ এই সরকার তো অনেক খারাপ জিনিস ইনহেরিট করেছে অতীতের থেকে। তা আমি তো তাকে এখানে সমালোচনা করতে পারছি না, বাট তার পলিসিকে আমি অবশ্যই সমালোচনা, যে আপনি হাউ আর ইউ ডুইং থিংস ডিফারেন্ট দ্যান বিফোর। তো এটা যদি আপনি করতে পারেন, আপনি আপনার প্রাইভেট সেক্টরকে, আপনার লোকাল প্রাইভেট সেক্টরকে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানান। আপনার বাইরে দেশ বিদেশ ঘুরে ঘুরে রোড শো করতে হবে না। আপনার লোকাল যে ব্র্যান্ডসগুলো আছে, আপনি লোকালি রিটেল ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেন। এইদেরকে দেখে, যেখানে যেই দেশে রিটেল থাকে না সেই দেশে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে না। বিকজ এখন আপনি একটু আগে হক ভাই বললেন যে গাড়ির ক্রয় ক্ষমতা 30% নেমে গেছে, মানে থ্রি টাইমস ডাউন। এক সময় 36,000 ছিল, এখন 9,000 না কত। তো ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের। মানুষ অনেকেই কিন্তু অনেক কিছু এখন করছে না, প্রয়োজনের বাইরে মানুষ এখন সিনেমা দেখতে যাচ্ছে না, হয়তো গেলেও মানে তুলনামূলকভাবে কম, বিকজ তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে। এবং আপনার মধ্যমায় জনগোষ্ঠী কিন্তু আপনার রিয়েল পাওয়ার। বড় লোক বাংলাদেশে কয়টা আছে? আর আপনার একদম নিম্ন আয় জনগোষ্ঠী কিন্তু আপনার ইকোনমিক পাওয়ার না, মিডল ইনকাম গ্রুপ ইজ ইকোনমিক পাওয়ার। সো আপনার লোয়ার ইনকাম গ্রুপকে আপনি যতক্ষণ না মিডল ইনকামে না নিবেন, আপনি তো রিটেল ইন্ডাস্ট্রি গড়তে পারবেন না। তখন আপনার স্থানীয় বিনিয়োগের ডিমান্ড থাকবে না। আপনার অ্যাগ্রো সেক্টরের সাথে সেটা সম্পৃক্ত, আপনার কি বলে পাদুকা শিল্পের সাথে সেটা, আমাদের আভ্যন্তরীণ গার্মেন্ট শিল্পের সাথে সেটা সম্পৃক্ত। আমার যদি জনগণের পারচেজিং পাওয়ার না থাকে, তাহলে তো আমার ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট বাড়ানোর কোনো, এই এত কিছুর উপর দিয়ে যদি আপনি ঋণ প্রবাহ কমতে থাকে,
আর সেখানে আপনার ট্যাক্স সিস্টেমে কোনো আকর্ষণীয় কিছু না থাকে যেটাতে আপনি আকর্ষিত হয়ে নতুন বিনিয়োগ করবেন, এই মুহূর্তে হয়তো বাংলাদেশে এখন 6 মাস আগের থেকে নতুন বিনিয়োগ করার জন্য একটা আস্থা আছে। এখন একটা নির্বাচিত সরকার আছে, এর আগে একটা মব সরকার ছিল, তো এই মব সরকারের জন্য মানুষ ভয়ে ছিল, কারণ সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। এখনো কিন্তু শিল্পাঞ্চলে মিলিটারি প্রোটেকশনে আছে, বিকজ পুরোপুরি সেখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হয়তো কনফিডেন্সটা ব্যবসায়ীরা পাচ্ছেন না। তো সেটা যতদিন না সরে যাবে, সেই আর্মি যতদিন না ব্যারাকে ফেরত যাবে, ততদিন কিন্তু আপনার বহির্বিশ্বের থেকে মানুষরা দেখছে যে এখানে এখনো মিলিটারি সাপোর্ট, এটা কি বার্তা দেয় যে এখানে এখনো সিকিউরিটি কনসার্নস আছে, তো সেখানে স্বাভাবিক কেউ ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে না। তো আমাদের নিজেদেরই কনফিডেন্স বাড়েনি, তো বিদেশিদের কনফিডেন্স কিভাবে বাড়বে? সেখানে আপনি যতই কমিশন দিয়ে প্রস্তাব দেন যে বিনিয়োগ নিয়ে আসবেন, আপনার বিনিয়োগ কিন্তু আসবে না, বিনিয়োগ কিন্তু আমাদেরকে দেখে আসবে। তো স্থানীয় শিল্পায়নকে আপনাকে শক্তিশালী করতে হবে, ওটা দেখে আপনার বিদেশি বিনিয়োগ আসবে। আপনার মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ আমার সরকারের জন্য। রিজওয়ান রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জরুরি কাজ আছে, আপনি আগেই বলেছেন, আপনাকে বিদায় দিতে হচ্ছে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর ফাহমিদা খাতুনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। অর্থমন্ত্রী বলেছেন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ঘুষ দুর্নীতি কমবে, কিন্তু অতীতে কিন্তু এর প্রমাণ পাওয়া যায়নি। আপনার কাছে কি মনে হচ্ছে এবার আসলে কতটা প্রমাণ আমরা পাবো? দেখেন, এটা আমাদের দেশে যে দুর্নীতির একটা প্রভাব বিস্তার হয়েছে সর্বত্র, তো সেটা কিন্তু সরকারের উপরই আবার নির্ভর করে। সরকার যদি যে কোনো ধরনের দুর্নীতি যে খাতেই হোক, সেই দুর্নীতির বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে সেটা চলমান থাকবে। তো সেই ক্ষেত্রে সেজন্যই আপনি যেটা বলছেন যে উচ্চ বেতন থাকলেই যে দুর্নীতি হবে না কিংবা দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সেটা তো প্রমাণ পায়নি। অর্থমন্ত্রী বললেন যে তিনি আশা করছেন, এবং আশা শুধু করলে হয় না, এটা কর্মক্ষেত্রেও প্রমাণিত করতে হয় যে কিভাবে। কারণ আমরা কিন্তু অতীতে দেখেছি যে বিশেষভাবে ওই গত সরকারের সময়ে কয়েকটি বিভাগে, বিশেষ করে কর বিভাগের যে কতগুলি দুর্নীতির খবর এমনভাবে আসছিল অবিশ্বাস্য রকমের, তো সেগুলো কিভাবে করা হয়, সরকারের যে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অর্গান থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান বিভাগ থাকে, তাদের কাছে তথ্য থাকে, তো সেই তথ্য ভিত্তিতে তারা তো কোনো ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু যেটা মনে হয় যে একজন ঘুষ গ্রহণকারী সে কিন্তু একা না, তার পিছনে অনেকটা সিস্টেমটাও কাজ করে। ওই সিস্টেমটা যদি না বদলানো যায়, অর্থাৎ এমন একটা সিস্টেম যে আপনার অন্যায় দুর্নীতি এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার, তাহলে কিন্তু কারোই কোনো ধরনের সাহস হবে না সেইভাবে আগাতে। কিন্তু আমরা দেখেছি যে ওই রকম দুর্নীতি একটা আগে নর্মাল একটা বিষয় হয়ে গেছিল, একটা স্বাভাবিক পর্যায়ে, বরঞ্চ যারা সৎ অফিসার, যারা সৎ ব্যবসায়ী, যারা সৎ অন্যান্য ক্ষেত্রে কর্মকর্তা, তারাই মনে হচ্ছিল যেন একটা সমাজে মাইনরিটি তা হয়ে যাচ্ছিল। কারণ অর্থের দাপটে এবং অন্যায়ভাবে অর্জিত অর্থের দাপটে সমাজটা আসলে ছেয়ে গেছিল, এবং সমাজের সব জায়গায় তাদের প্রভাব এক ধরনের প্রকাশ্যেই দেখা যাচ্ছিল। ইনফ্যাক্ট এটার সাথে আমি যুক্ত করতে চাই যে অর্থনীতি বটে, কিন্তু আসলে সামাজিক অবক্ষয়, সাংস্কৃতিক অবক্ষয় এগুলো কিন্তু জড়িত হয়ে গেছিল। কারণ আপনার এই অন্যায়ভাবে অর্জিত টাকা এবং অনেক ক্ষেত্রেই সেগুলো কিন্তু করের আওতায় থাকে না, তো সেইগুলো প্রদর্শনের যে একটা নির্লজ্জ প্র্যাকটিস, সেটা আমাদের সমাজের অনেক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়েছে। সেটার দিকেও কিন্তু সরকারকে নজর রাখতে হবে। আমি একটু ডক্টর আব্দুর রাজ্জাককে বলতে চাই, অর্থ বিভাগের মিড টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্টে অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে রাজস্ব ঘাটতিকে চিহ্নিত করা হয়েছে। রাজস্ব ঘাটতির কারণে 2029 সাল নাগাদ আরো 12 লাখ কোটি টাকা ঋণের প্রজেকশন দেওয়া হয়েছে। বাংলাদেশ কি সত্যি ঋণ ঝুঁকিতে পড়বে? আমি বলবো বাংলাদেশ ঋণ ঝুঁকিতে পড়বে কিনা সেই প্রশ্ন না, বাংলাদেশ অলরেডি ঋণ ঝুঁকির মধ্যে আছে। দেখুন, এর আগে একটা পরিসংখ্যান এভাবে দেয়া হতো যে একটা দেশের কত ঋণ সরকারের, এবং সেটাকে জিডিপি দিয়ে ভাগ করে বলা হতো যে 50 ভাগের উপরে গেলে বা 55% উপরে গেলে বলা হয় একটা ইন্ডিকেটর যে সেই দেশের ঋণের ক্ষেত্রে ব্যাপ্তিটা এত বেশি, তারা বড় ঝুঁকির মধ্যে আছে। কিন্তু আমি বলবো বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করতে হবে যে ঋণ ঝুঁকিটা মেজার করা দরকার
সরকারের কি পরিমাণ ঋণ আছে আর সরকার কি পরিমাণ রাজস্ব আদায় করতে পারে। যদি রাজস্ব আদায় কম হয় তাহলে সরকার আসলে ঋণ কিভাবে শোধ করবে। এখন আমরা এমন একটা সিস্টেমের মধ্যে চলে যাচ্ছি যে সরকারকে আসলে ঋণ এত বেশি নিতে হচ্ছে, ঋণ নেওয়ার ফলে সুদও কিন্তু সরকারকে বেশি দিতে হচ্ছে। যেমন আমি বলি যে এই বাজেটে যেভাবে প্রাক্কলন করা হয়েছে, আমরা যদি একটু সামনের দিনে প্রজেকশন করি তাহলে হয়তো আগামী বছর এই সময় আমরা দেখব যে এনবিআর যে রাজস্বটা আদায় করবে সেই রাজস্বের 25 থেকে 30 ভাগ কিন্তু সরকারের ঋণের সুদ পরিশোধ করতে চলে যাবে। সেটা একটা বড় একটা আমাদের কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিবে। রাজস্ব যদি সরকার যথেষ্ট পরিমাণ আদায় করতে না পারে তাহলে সরকারের যে অন্যান্য খরচ আছে, এমন একটা অবস্থা এখন দাঁড়িয়েছে যে অপারেটিং কস্ট মিট করার জন্যও কিন্তু সরকারকে এখন লোন করতে হচ্ছে। এবারের জিনিসটা আপনি দেখেন যে ঋণের মাত্রা এত বেশি, যখন আমার কাছে মনে হয় যে 21 না 22 সালে প্রথম 1 ট্রিলিয়ন টাকার উপরে সরকার ঋণ গ্রহণ করেছিল। তো তখন আমরা বলেছিলাম যে এটা একটা রেকর্ড পরিমাণ, এবং তারপর থেকে মনে হচ্ছে এটা একটা রীতিমতো স্থায়ী একটা ব্যাপার হয়ে যাচ্ছে। প্রত্যেক বছরে অনেক বেশি পরিমাণ কিন্তু সরকার ঋণ নিচ্ছে। সুতরাং আমি বলবো যে কথাটা একদম সত্যি কথা, যদি এনবিআর রাজস্ব আদায় যথেষ্ট পরিমাণে গতি না আসলে এই ঋণ করে আমরা বেশি দিন চলতে পারবো না। অলরেডি বৈদেশিক ঋণের একটা দেনা বড় হচ্ছে, এবং যদি ঋণ বেশি নেয় সরকার, যথেষ্ট পরিমাণে আমরা রাজস্ব আদায় না পারি, তাহলে আবার যেটা হতে পারে যে আমাদের কিন্তু যে বিনিময় হার সেটার উপর কিন্তু চাপ পড়বে। কারণ আমি যদি বেশি যদি বিদেশি ঋণ নেওয়া শুরু করি সেগুলো আমরা কিন্তু শোধ দিতে পারবো না। আমি মনে করি যে প্রায়োরিটির কথা চিন্তা করলে এটা আমার জন্য 1 নাম্বার প্রায়োরিটি। সরকার যত ভালো কথাই বলুক, তার আর্থিক হাতিয়ার কিন্তু খুবই দুর্বল। আমি একটু আনোয়ার আলম পারভেজ ভাইয়ের সাথে কথা বলতে চাই, কারণ যেহেতু বন্ধ কলকারখানা খোলার বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই, এবং কেন্দ্রীয় ব্যাংক থেকেও বারবার নতুন গভর্নর যখন নিয়োগ হলো ডে 1 থেকে উনি বন্ধ কলকারখানা খোলার প্রতি অনেক মনোযোগ দিয়েছেন। বন্ধ কলকারখানা খুলতে ইতিমধ্যে 60,000 কোটি টাকার একটা বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। যখন আমাদের যেই কলকারখানাগুলো চলছে ওগুলোই ঝুঁকিতে ধুকে চলছে, তখন এই বন্ধ কলকারখানাগুলো খুললে বিদ্যুৎ জ্বালানি খাতে যে একটা সংকট আছে আমাদের, ওগুলো বাড়বে কিনা, এবং আগে প্রথমে গ্যাস বিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণ না হয়ে আবারও এতগুলো বন্ধ কারখানা খুললে এটার কি প্রভাব পড়বে আসলে শিল্প খাতে? ধন্যবাদ। আসলে সরকার চাচ্ছে যে এমপ্লয়মেন্টটা যাতে ধরে রাখা যায়, এটা যে দিনকে দিন নেমে যাচ্ছে। কারণ একটা নতুন ইন্ডাস্ট্রি করতে গেলেও যেমন সময় লাগে, 2-3 বছর লেগে যাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে, এই জন্য হয়তো সরকার সেই জায়গাটা অ্যাড্রেস করার চেষ্টা করছে। কিন্তু আপনি কি মনে করেন সরকার বলার পরেও ধাম করে সব বন্ধ কারখানা চালু হয়ে যাবে? এরকম তো অনেক ধরনের কারখানা আছে যেসব কারখানা আসলে কোনোদিনও কিন্তু ভায়াবল হবে না। কারণ একটু দেখতে হবে কি কারণে তারা বন্ধ হয়ে গেছে। কেউ হয়তো বন্ধ হয়ে গেছে ওয়ার্কিং ক্যাপিটাল, ওকে, তাকে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিলে হয়তো সে দাঁড়ায় যেতে পারবে। বা সে এখনো কেউ হয়তো বন্ধ হয়ে গেছে 2 বছর আগে, সে কিন্তু কোনো অবস্থাতে সহজে সে কিন্তু দাঁড়াতে পারবে না। কিন্তু সেখানে যেটা হবে, যদি ফান্ড দিয়েও দেয় সে টাকাটা কিন্তু তসরুফ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, কারণ সে যখন পারবে না সে টাকাটা নিয়ে এসে চলে যাবে, এবং সহজে কিন্তু এই টাকাগুলি কেউ নিতে পারবে না, যে যত কথাই বলুক। কারণ এখানে ব্যাংকের কিন্তু দায়িত্ব রয়ে গেছে বিফোর দে উইল মানে রিলিজ দ্য ফান্ড। কারণ তাকে দেখতে হবে যে এ আসলে কতটুকু ক্যাপাসিটি আছে, তার সক্ষমতা আছে কিনা, সে আসলে ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না, এবং সেটার উপরে কিন্তু অনেক কিছুই কিন্তু নির্ভর করে। আর আপনি যেটা বলছেন যে এনার্জি, দেখেন এনার্জি আসলে আমি কেন একটু ফ্রাস্ট্রেটেড, কোনো ডাইরেকশন কেন দেখছি না আমরা, বিকজ বর্তমানে সরকারের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ ইনফ্লেশন যখন হাই হয়, এমপ্লয়মেন্ট যাতে না কমে সেদিকে কিন্তু অ্যাড্রেস করা খুব দরকার হয়ে যায়। না হলে সমাজের মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আইন শৃঙ্খলারও কিন্তু অবনতি হয়। এবং সে জায়গায় আমরা যখন দেখি যে এনার্জি আমার কাছে যাই আছে না কেন, সেটাকে কিন্তু আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। সেটার আসলে কি ধরনের স্ট্র্যাটেজি সরকার গ্রহণ করছে। আপনি গ্যাস বেস, ক্যাপটিভ পাওয়ার বেস যেসব ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলি কিন্তু আপনাকে চালাতে দিতে চেষ্টা করতেই হবে।
এগ্রো ভেজ ফুড সিকিউরিটি আমার দরকার, সেই ইন্ডাস্ট্রিগুলিকেও কিন্তু যেমন ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি সেও যাতে ঠিকমতো চলে সেটার দিকে কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে আমি যদি এখন ফার্টিলাইজার এবং ইন্ডাস্ট্রি এই সেক্টরে যদি গ্যাসকে ডিস্ট্রিবিউট করি আমার কত পার্সেন্ট লাগে সেটা কিন্তু অ্যাসেস করার দরকার আছে। দেখবেন যে সেটা ইজ নট মোর দেন 30-35%, এবং বাদ বাকিগুলি আমি ডিস্ট্রিবিউট করতে পারি অন্যান্য সেক্টরে। আমি ডোমেস্টিক, এখন ডোমেস্টিকে আমি ইচ্ছা করলেই কি ডিজেল জেনারেটর দিয়ে বা ফুয়েল বেস ইয়া দিয়ে কিন্তু আমি চালাইতে পারি, কিন্তু আমাকে সেগুলি চেষ্টা করতে হবে। আমাকে কয়লার যে পাওয়ার প্ল্যান্টগুলি আছে 7,000 মেগাওয়াট আমি ইজিলি নিতে পারি, আমি সেটাকে কিন্তু ব্যবহার করা উচিত ফুল দামে কয়লা সাপ্লাই করে, যেটা কিন্তু ভেরি চিপ। আমাকে কিন্তু ইউজ করতে হবে আমাদের নিজস্ব, এটা মেবি ইটস এ মিড টার্ম ও লং টার্ম, যে আমাদের নিজস্ব যে কয়লা সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং সেটাকে ব্যবহার করা উচিত। এটা ওপেন পিট হোক আর এটা ক্লোজ পিট হোক, এখন কিন্তু টেকনোলজি অনেক ডেভেলপমেন্ট হয়েছে উইদাউট এফেক্টিং। আমি কিন্তু সেগুলি দেখতে চাই, কারণ আমার সক্ষমতাগুলা কি। হ্যাঁ, সরকার বলছে যে ওনারা এবার বাজেটের মধ্যে এটাও আনছে যে সমুদ্রে এক্সট্রাক্টের জন্য টেন্ডার কল করা হচ্ছে। ইট ইজ এ লং টার্ম, এগুলি মিড টার্ম। আপনাকে ডোমেস্টিক যে এক্সট্রাকশন সেগুলি কিন্তু তারা উদ্যোগ নিচ্ছে, বাট এগুলি টেক টাইম। আপনাকে ইভেন এখন যদি এলএনজি আরো বেশি ইম্পোর্ট করে, এখন কিন্তু 950 MFCFE ইম্পোর্ট করতে পারে এবং সেটার জন্য 2টেই FSRU আছে। এখন যদি এর থেকে বেশি আনতে হয় তাকে কিন্তু 3rd FSRU আনতে হবে, সেটার জন্য তাদের কি উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু এখন আসতে হবে কিন্তু। এবং সরকারের উচিত এমপ্লয়মেন্টের জন্য আসলে এই যে এই 60,000 40,000 এগুলি, ইয়েস, যেসব রানিং ইন্ডাস্ট্রি এখন সিক হতে যাচ্ছে তাদেরকে কিন্তু তাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য এফেক্ট হচ্ছে, তাদেরকে কিন্তু এখন সাপোর্ট দেওয়া উচিত, কারণ নাহলে আরো কিন্তু লায়াবিলিটি কিন্তু বাড়বে। এবং সরকারকে চিন্তা করতে হবে এটাও যে আমার তাহলে আর অপশনগুলা কি আছে ইজিলি। যেমন ধরেন আপনি এমপ্লয়মেন্টের জন্য ইমিডিয়েটলি কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এগুলি রয়ে গেছে, এবং এগুলির সাথে আপনি কান্ট্রি বেস আপনাকে কানেক্টিভিটি করা উচিত। যেমন চায়নাকে যে আপনি ইমিডিয়েটলি এখন ধরতে পারেন, আপনি দেখবেন যে এখানে অনেক ইলেকট্রনিক্স, এখানে অনেক লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ইন্ডিয়াকে ধরতে পারলে আরো জনাব আব্দুল হকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বেসরকারি খাতে বাজেটে যে প্রত্যাশা ছিল এবং বাস্তবতার মধ্যে আপনি কতটা মিল পেয়েছেন? অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের বিজ্ঞ আলোচক বিন্দু তো আলোকপাত করেছেন, আমি চেষ্টা করব প্র্যাকটিক্যাল ফিল্ডের দিকে থাকতে, যেহেতু আমাদের এখানে অনেক বিখ্যাত অর্থনীতিবিদরা রয়েছেন। দেখুন, যেমন আমি উল্লেখ করেছিলাম যে একটা ইন্ডিকেটর হলো যে প্রত্যেক দেশে কিন্তু গ্রোথটা বাড়ে, কিন্তু কমার সময় কতটুকু কমে আমাদের এখানে গাড়ি দিয়ে বোঝা যায় যে কি মারাত্মক রকমের শক হয়েছে, যে যেখানে 25-30 হাজার ছিল সেটা 10,000-এর নিচে নেমে চলে আসছে। এটা কিন্তু গবেষণা করা উচিত, আমার মনে হয় গবেষণার বিষয় হওয়া উচিত ছিল সরকারের, যে এত রকম মানুষ কমে গেল কেন, তারা কোথায় গেল? এটা কি ইকোনমিক শক, বাইং পাওয়ার লস, নাকি একটা গোষ্ঠী যে দেশ থেকে চলে গেল, নাকি ব্যাংকে টাকা নাই কিংবা ব্যবসা বাণিজ্য নাই, সবটা মিলেই কিন্তু এটা ঘটেছে। সেজন্যই কিন্তু আমাদের বাস্তবতার নিরিখে দেখতে হবে যে মানুষ এত কম কেন কিনলো, যদি এত কমই কিনে এতে রাজস্ব কোত্থেকে পাবে। তো সেখানে এসে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে কিন্তু যানবাহন সেক্টরকে আলাদা করে অ্যাড্রেস করেছে, যে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাজ সাচ, সেখানে প্রাধান্য দিয়েছেন ইভি ইলেকট্রিক ভেহিকল। ইলেকট্রিক ভেহিকলকে প্রাধান্য দিলে একটা বাস যদি আপনি ইলেকট্রিক চিন্তা করেন, তার মিনিমাম দামই হচ্ছে $1 লাখ, $1.5 লাখ, $2 লাখ মতো। তার মানে শুধু গাড়িটা কিনতে $20 টাকার উপরে লাগবে, সব ট্যাক্স বাদ দিলেও। সেই পরিবেশকে আমাদের সরকার পারবে, কিন্তু বেসরকারি খাত ঢাকায় যে ভাড়ার যে অবস্থা, সেটা কিন্তু কঠিন কাজ হবে। ফলে যেমন সরকার মেট্রো করেছে যে আপনাদের সহায়তায়, এরকম পাবলিক ট্রান্সপোর্টের জায়গায় বড় রকমের প্রজেক্ট হতে নিতে হতে পারে। কিন্তু আমরা যেটা করছিলাম, যেমন আমরা বহুদিন থেকে একটা স্টেবল মোটর যানের ব্যবসার মধ্যে জাপান ভিত্তিক একটা ব্যবসা করে আসছি, সেখানে ফসিল ফুয়েল কিংবা আইসি বলে ইন্টারনাল কমার্শিয়াল ইঞ্জিনের সরকার এটাকে ডিসকারেজ করেছেন, এবার করে ইভি কিংবা প্লাগ ইন হাইব্রিডকে প্রাধান্য দিয়েছেন।
আমরা বলেছিলাম যে আপনারা এটাকে ফেজ বাই ফেজ করেন, যেটা ব্রিটেন করেছে, সিঙ্গাপুরে করেছে, বলছে 5 বছর পরে এই হবে, 10 বছর পরে এরকম হবে। আমরা কিন্তু মাত্র হাইব্রিডে পদার্পণ করেছি এবং অনেক টেকনিশিয়ান তৈরি হয়েছে, ভালোভাবে আগাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এখন ইলেকট্রিক ভেহিকেলে গেলে এর শকটা কিরকম হবে, আমরা পারবো কিনা, আমাদের প্রযুক্তিগত সামর্থ্য আছে কিনা। কিন্তু আব্দুল হক, বর্তমান বাস্তবতায় বিদ্যুৎ জ্বালানি সংকটের এই সময়ে যখন পৃথিবীর অন্যান্য সব দেশই আসলে ইলেকট্রিক ভেহিকেলের দিকেই বেশি অগ্রসর সেটা আমরা হচ্ছে, সেটা বিরোধিতা করছি না, আমরা ওয়েলকাম করছি। কিন্তু আমাদেরকে তো, আমাকে যদি দেন আমি কেউ কতটুকু পারবো, আমার কি সেরকম টেকনিশিয়ান আছে, আমি আপনার সার্ভিসটা দিতে পারবো কিনা, কিংবা একটা মনসুন কান্ট্রি যেখানে এত পানি হঠাৎ করে কি হতে পারে। অথবা এখানে একটু দেখার বিষয় ছিল। আমরা বিনীতভাবে বলবো যে এখানে প্লাগ ইন হাইব্রিডকে যে সুবিধাটা দিয়েছে সেটা যদি হাইব্রিডকে দেওয়া হয় তাহলে কিন্তু টেকসই হবে, সাস্টেনেবল হবে এবং মানুষ এটা বেনিফিটটা পাবে। মানুষ তৈরি, আমাদের টেকনিশিয়ানরা তৈরি হয়েছে, এই জায়গাগুলোতে কিছু অ্যাডজাস্টমেন্ট করলে ইট উইল বি ফেভারেবল। পাশাপাশি ইন্ডাস্ট্রি যদি বলেন, অনেকে যেমন ইন্ডাস্ট্রির নাম দিয়ে সিকিউরিটিকে সুবিধা নিয়েছে। আমি বলবো যে অত্যন্ত শ্রদ্ধেয়, আমার সুযোগ হয়েছে কাজ করার, সাইফুর রহমান স্যার যে অবস্থা তৈরি করে গিয়েছিলেন সেটা কিন্তু একটা স্টেবল ইকোনমি ছিল। সেখানে কিন্তু অনেকে যেমন ক্যাপিটাল মার্কেট নিয়ে খেলতে চেয়েছে, উনি তাদেরকে রুমে ঢুকতে দেন নাই, পারে নাই ওনার সময়। এবং সেই ধারাটা কিন্তু আবুল মাল আব্দুল মহিদ সাহেব পর্যন্ত অলমোস্ট ওনারা চেষ্টা করেছেন, এবং কিবরিয়া সাহেব তো তার সাথে লড়াই করে মারাই গেলেন। তারপরে কিন্তু এরপরে এসে হঠাৎ করে মারাত্মকভাবে ব্যাংকিং খাত, ক্যাপিটাল মার্কেট সবটাই বিপর্যয়গুলো হলো। আমরা এটা, আমার মনে হয় হ্যাঁ, আমরা এটা বিশেষজ্ঞরা আছেন তারা বলবেন। বাট স্যারের কাছে শুনবো। আমি বলবো এখনো যেহেতু বিএনপি সরকার 20 বছর পরে ক্ষমতা এসছে, তাদের কিন্তু দারুণ উদাহরণ আছে সাইফুর রহমান সাহেবের, ভেরি স্টেবল, গ্লোবালি অ্যাক্লাইম অ্যান্ড হাইলি সাকসেসফুল এই ফিলসফিটা। ওইটাকে ধরে যদি তারা আগায়, আমার মনে হয় তার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আমি ফারুক মনিদ্দিন স্যারকে কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে, এটা সরকার বলছে। এটাকে পারিবারিক প্রভাবমুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা কতটা সম্ভব? ধন্যবাদ। বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক প্রভাবমুক্ত করা যে কতখানি সম্ভব, আপনার যে সংশয় কিংবা আশঙ্কা, আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পারিবারিক প্রভাবমুক্ত করার কথা বলা হচ্ছে। আমাদের অভিজ্ঞতায় বলে, আমাদের দেশেই কিছু কিছু ব্যাংক আছে যেখানে পরিবারের একজন লোকও কিন্তু নেই। সেসব ব্যাংকগুলো একটু অবাধ লুটপাট হয়েছে মালিক পক্ষের তরফ থেকেই। সুতরাং পরিবার থাকলেই যে ব্যাংক খারাপ থাকবে, পরিবারে একজন না থাকলেও যে ব্যাংক ভালো চলবে, সেটা কিন্তু বলার কোনো উপায় নেই। আমি নাম উল্লেখ করবো না, কিন্তু আমরা কিছু ব্যাংক জানি যেখানে পরিবারের একাধিক লোক আছে, দে আর ডুইং ভেরি গুড। আবার কিছু ব্যাংক আছে যেখানে পরিবারের একজন লোকও নাই, সেসব ব্যাংকের এখন এনপিএল হচ্ছে 70%। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কমপ্লায়েন্স কালচার। আমি বাজেটে ফিরে যাই। মাননীয় অর্থমন্ত্রী সাহেবের একটা কথা ভালো লেগেছে, তিনি এই ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে তিনি বলছেন ইকুইটি বেসড ইকোনমি। এখন ইকুইটি বেসড ইকোনমি মানে আমাদের দেশে তো সবই ঋণ নির্ভর, শিল্পায়ন ঋণ নির্ভর। আমাদের দেশে কেউ পুঁজিবাজারে যেতে চায় না, এবং ব্যাংকের কাছে যাওয়া অনেক ইজি। এখন পুঁজিবাজারে যে কেন যেতে চায় না, সেটা হচ্ছে যে ব্যাংক থেকে গেলে তারা একটা নির্দিষ্ট মাত্রায় সুদ দিয়ে তারা নিতে পারেন, ব্যাংকে এত বেশি কমপ্লায়েন্স লাগে না। কিন্তু আপনি যখনই পুঁজিবাজারে যাবেন তখনই কিন্তু আপনার ব্যাংক অ্যাট দ্য সেম টাইম এসিসির অনেকগুলো নিয়মকানুন মানতে হয়। আমাদের অনেক উদ্যোক্তা এটা করতে চান না, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমি যেটা মনে করি তারা কেন যেতে চান না, তারা আমাদের একটা ফিউডাল মেন্টালিটি আছে, আমি আমার পারিবারিক ব্যবসা কেন আর অন্য লোককে ডেকে আনবো, এটা একটা আরেকটা আপনার মেন্টালিটি কাজ করে বলে আমি মনে করি। সুতরাং এখানে যেটা করা উচিত, যদি বাজেটে আছে, আগেও বাজেটে ছিল যে যদি আইপিও ছাড়া হয় এবং পুঁজি নেওয়া হয় তাহলে 2.5% কর ছাড় পাওয়া যাবে। এটা কিন্তু নতুন না, এটা এই বাজেটটা আগেও ছিল, কিন্তু কাজ হয়নি। সুতরাং আমি যেটা মনে করি সরকারকে একটু কঠোর ব্যবস্থা নিতে হবে, যে বলতে হবে যে একটি প্রতিষ্ঠান তার ঋণের যে একটা পার্সেন্টেজ অথবা একটা থ্রেশহোল্ড লিমিট দেবে, এর বেশি যদি হয় তাহলে পুঁজিবাজারে যেতে হবে। এটা যে বাধ্যতামূলক না করলে আমি মনে করি না এই বাজেটে কিন্তু পুঁজিবাজার উন্নয়নে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সামনে দেখতে পাচ্ছি পৌর বন্ড এর মতো ইস্যুর কাঠামো প্রণয়ন করতে যাচ্ছে। কিন্তু আপনি পুঁজিবাজার উন্নয়ন করলে তো হবে না, আপনাকে পুঁজিবাজারে তো যেতে হবে, তাদেরকে যেতে বাধ্য করতে হবে। আমি এই কথাটাই বলছি। জি,
আমি একটু ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বাজেট বাস্তবায়নে আমরা যেটা দেখি যে সবসময় প্রশাসনিক যেই একটা দুর্বলতা থাকে, সেইটা কাটিয়ে উঠে এই বাজেট বাস্তবায়ন করা কি আদৌ সম্ভব কিনা? বাজেট বাস্তবায়নের যে প্রশাসনিক দুর্বলতা থাকে তার দুইটা ডাইমেনশন আছে। প্রথম ডাইমেনশনটা হচ্ছে অর্থের সংকলন করা, আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দক্ষতা, সেই দক্ষতাটাকে আমরা কতখানি ব্যবহার করতে পারি। এখন এই বাজেটের ক্ষেত্রে আমি বলবো যে দুটো দিকেই সেই পুরনো চ্যালেঞ্জ কিন্তু আমাদের থেকে যাচ্ছে। প্রথমে যে অর্থের সংকলনের কথা, এখন এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে তারা এত 6 লাখ কোটি টাকা রাজস্ব আদায় করবে। আমরা সবাই মনে করছি যে এটা তারা আদায় করতে পারবে না। তাহলে হবে কি, বছরের শুরু থেকে একটা ভ্যাকুয়াম তৈরি হবে যে এনবিআরকে আসলে পুরোটা আদায় করতে পারবে না, পারলে আমরা যে প্রজেক্টগুলোকে অর্থায়ন করবো সেই অর্থায়নগুলো করতে হবে। অনেক সময় এটাও দেখা যায় যে প্রজেক্টগুলোকে যখন অর্থায়ন করা হয় সেখানে বিদেশি যে ঋণ নেওয়া হয় সেই ঋণও আমরা ব্যবহার করতে পারি না, বিকজ আমাদের লোকাল কারেন্সির অর্থায়ন হয় না। তার মানে দেখুন, যদি আমরা এইভাবে প্ল্যান করতে পারি যে বছরের শুরু থেকে এনবিআর রাজস্ব আদায় গতি আসবে, তখনই কিন্তু আমি প্রজেক্টগুলোকে অর্থায়নটাকে সিস্টেমেটিক ওয়েতে করতে পারবো। নাহলে হবে কি, যদি এনবিআর রাজস্ব আদায় যদি শ্লথগতি থাকে, অনেক প্রজেক্ট আমরা করবো কি করবো না সেই ডিলেমা কিন্তু থেকে যাচ্ছে, এবং এবারও কিন্তু সেটা থাকতে বাধ্য। তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে শক্তি, সেটা বাংলাদেশের আমরা তো জানি যে সবগুলো ইনস্টিটিউশনে কিন্তু প্রাতিষ্ঠানিক যে শক্তি সেটা অসম্ভব রকম কমে গিয়েছে। গত 3-4 মাস বা গত 15 মাস আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে বলি, আমরা কি এমন কিছু দেখেছি যে প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বেড়েছে? সেটা হতে পারে যারা ইমপ্লিমেন্ট করছে, সেটা সরকারের বিভিন্ন এজেন্সি, আমরা কি এমন কোনো কিছু উল্লেখযোগ্য দেখেছি যে তাদের দক্ষতা বেড়েছে এবং আমরা মনে করতে পারি যে এইটা সামনে দিনে ভালো করে কাজ করবে? এমনকি দেখুন, যেটা নিয়ে অনেক কথাবার্তা ছিল, অনেক আলোচনা ছিল, সেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তারা যে তথ্যপত্র দেয় সেটা নিয়ে তো অনেক রকমের সন্দেহ আছে। সেই প্রতিষ্ঠানটাকে কি সংস্কার করার জন্য কি আমরা তেমন কোনো উদ্যোগ গত 15 মাসে নিতে পেরেছি? আমরা কিন্তু পারি নাই। কাজে আমি বলবো যে দুটো ইস্যু আপনি রেজ করেছেন, যে স্পেশালি বাজেটের ইমপ্লিমেন্ট করার সক্ষমতা আছে কিনা, আমি মনে করি সেটা অসম্ভব রকমের ঝুঁকির মধ্যে আছে, এবং সামনের বছর আমরা দেখবো যে সেই চ্যালেঞ্জ সরকারের জন্য থেকেই যাবে। আমি একটু আনোয়ার পারভেজ ভাইয়ের সাথেই বলতে চাই, একই প্রশ্নই যদি আমি আপনাকে করি, যে আমরা আমলাতান্ত্রিক যেই জটিলতাগুলো দেখি সব জায়গায়, আমলাতন্ত্রের বেড়াজাল থেকে আসলে কোনো সরকারই বের হতে পেরেছে বলে তেমন কোনো নজির নেই। নতুন সরকারের জন্য সেটা আসলে কি ধরনের চ্যালেঞ্জ, এবং তার বারবারই বলছে যে আমলাতান্ত্রিক বা ডিরেগুলেশনের দিকেই তারা যাচ্ছে এবং সেটা কঠোরভাবেই যাচ্ছে। কতটা সম্ভব আসলে? ধন্যবাদ। আসলে সরকার যেমন কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কথা যখন বলছে, তখন ওনারা বলছে যে ডিরেগুলেট করবে, যেসব সরকারি যেসব সাপোর্টগুলি আছে, যেগুলি আমরা সার্ভিসগুলি নিচ্ছি, সেগুলি প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে। যেমন নতুন কোনো কোম্পানি করতে গেলে যদি 18টা লাইসেন্স লাগে, সেটা অনলাইনে এবং স্টিপুলেট টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হচ্ছে যে এই পিরিয়ডের মধ্যে দিতে হবে। এই জিনিসগুলি কিন্তু ডেফিনেটলি কোয়াইট এনকারেজিং। এখন আমি যদি এখন ডিটেলসে ঢুকি, যে আসলে ব্যুরোক্রেটরা কতটুকু সাপোর্টিভ হবে বা না হবে, ওরা না হলে কিন্তু এসব কোনো জিনিসই আসলে খুব একটা বেশি কার্যকর হবে না। আমরা এনবিআর এর কথায় যদি আসি, আমরা এনবিআর এর রিফর্ম, একটা তো বিরাট সুযোগ ছিল গত ইন্টারিয়াম গভর্নমেন্টের, এবং সেই সুযোগটা ইন্টারিয়াম গভর্নমেন্ট তো, আর তাদের মধ্যেও কিন্তু ব্যুরোক্রেট লোক ছিল তখন, তারা কি পেরেছে? তারা কিন্তু সেই রিফর্ম কিন্তু ঠিকমতো করতে পারে নাই, এবং তাদের ইচ্ছা ছিল, বাট তারাও কিন্তু আবার সেটার মধ্যে কিন্তু ভেসে গেছে। এবং তাদের সবচেয়ে বড় যে প্রবলেম যেটা তারা ক্রিয়েট করেছিল, সেটা হলো যে 13, 14, 15 বছর পুরানো যে রিটায়ার্ড অফিসার, তাদেরকে এনে তারা আবার ব্যুরোক্রেসি মধ্যে তার সিনিয়র সেক্রেটারি হিসাবে, প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিয়েছে। এখন ওরাই যদি করে, তাহলে যারা রেগুলার অফিসার যারা ছিল তারা তো ডিসকারেজ হবে, তাদের মধ্যে কিন্তু অনেক ব্রাইট অফিসাররা কিন্তু রয়ে গেছে। এখন আমরা দেখতে পেলাম কি, আমরা এনবিআর এর জিনিস নিয়ে যখন ব্যবসায়ীরা একটু উদ্যোগ নিল, অনেক ব্রিলিয়ান্ট অফিসারদেরকে কিন্তু চাকরি হারাইতে হইলো, অথচ এটা কিন্তু হারানোর কোনো কথা ছিল না। আমাদেরকে কিন্তু কথা দিয়েছিল যে আপনারা এটা একটু বন্ধ করেন, হ্যাঁ,
যে আপনারা জানেন যে ওরা প্রায় 3 সপ্তাহ ধরে কাজ করছিল না কিন্তু, এবং ব্যবসায়ী যখন উদ্যোগ নিল, সরকারও কথা দিল, কিন্তু আলটিমেটলি কিন্তু হলো না। কেন হলো না? এসব কারণ হলো। এই সরকার কি করলো? ওরা তো সেই পুনরাবৃত্তি করলো। তারাও কি রেগুলার যে সার্ভিসে যারা আছে ব্যুরোক্রেট তাদেরকে কি জায়গা মতো নিয়েছে? তারাও কিন্তু রিটায়ার্ড লোকগুলোকে কিন্তু আনলো। আজকে পুলিশ প্রশাসনও কিন্তু সেই রিটায়ার্ড লোকে নিয়ে কিন্তু কোনো বসানো হচ্ছে। এখন যদি তাই হয়, তাহলে যে যারা ইনস্টিটিউশনগুলির মধ্যে আছে, যাদের ভবিষ্যৎ আছিল, তারা তো সেই সেক্রেটারি হবার আগেই সে কিন্তু রিটায়ারমেন্টে যাবে। এই কথাটা যখন তার মাথার মধ্যে আসবে, সে কি তখন আর ডেলিভার করবে? এবং সরকার কি তখন আর পারবে হ্যান্ডেল করতে? ওই 1 জন দিয়ে, 2 জন দিয়ে, 5 জন দিয়ে? দ্যাট উইল বি আই থিঙ্ক দ্য ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু হবে। একদমই, আপনি দেখেন, আপনি একদমই। এনবিআর এর অবস্থা দেখেন, বাজেট 6,05,000 কোটি টাকা এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে। আমাকে যদি প্রশ্ন করেন ইজ ইট পসিবল অর নট পসিবল, সেটা কিন্তু পরের কথা। আমার কথা হলো যে ও এখন কি করেছে? ও কিন্তু 3,27,000 কোটি টাকা গত 10 মাসে রেভিনিউ কালেকশন collection করেছে, করেছে। এবং সে ম্যাক্সিমাম 1 লক্ষ পারবে 2 মাসে। এবং এখন তার মানে কি 4 লক্ষর জায়গায় যে 6,05,000, 42%, এটা কি তার ক্ষমতা আছে? সেটাই। তার সে কি নেট বাড়ানোর কথা একবারও আমরা দেখতে পেরেছি? আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় রয়েছে। রিফর্ম যদি হইতো এবং যদি সেই জায়গায় সরকার যদি কমেন্ট করতে পারত, তাহলে কিন্তু আমি কিন্তু এক্সপেক্ট করি যে 1,18 লক্ষ বিজনেস ইউনিট আছে, তার মধ্যে মাত্র 7,75,000 ভ্যাট নিবন্ধন হয়েছে। এটা কি আশ্চর্যজনক না? এবং এটা কি পসিবল না যে এটা বাড়ানো? এবং এটা যদি বাড়িতে পারতো তাহলেও কিন্তু কালেকশন করা যেত। একদমই তাই। আমি একটু ফাহমিদা আপনার কাছে জানতে চাই, বাজেটে পরিচালন ব্যয় কম দেখানোর একটা চেষ্টা করা হয়েছে বলে আপনি মনে করছেন কিনা? এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর একটা চাপ থাকে যে ভর্তুকি কমাতে হবে, এবং তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে গত অর্থ বছরের প্রকৃত ভর্তুকির তুলনায় এবার 19,000 কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে। তো সেক্ষেত্রে গ্যাস বিদ্যুতের দাম কি আরো বাড়বে কিনা, এবং এটা বাড়লে স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতিও আরো বাড়বে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের দুটো দিক, একটা হচ্ছে যে পরিচালন ব্যয়। হ্যাঁ, আমরা দেখছিলাম যে ক্রমান্বয়ে কিন্তু সরকারের পরিচালন ব্যয়টা বাড়ছিল এবং উন্নয়ন ব্যয় কমছে। তো সেইখানে কিছুটা খুব সামান্যই কমানোর একটা চেষ্টা। কিন্তু দেখেন, পরিচালন ব্যয়ের মধ্যেও আবার কিছু কিছু ব্যয় আছে ফিক্সড, আপনি কমাতে পারবেন না, বেতন ভাতা এগুলো সুবিধাটি। কিন্তু যেখানে যেখানে অপচয় হয়, দুর্নীতি হয়, কিংবা ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়, লিকেজ হয়, সেইখানে কিন্তু আছে সুযোগ রয়েছে। এবং আরও বিষয় হচ্ছে যে অস্টারিটি, যখন কোনো দেশের অর্থনৈতিক একটা চাপের মধ্যে অর্থনীতিটা যায়, তখন অনেক দেশে কিন্তু একটা কৃচ্ছ্রতা সাধন করে, হ্যাঁ, অস্টারিটি। আমরা সেটা কোভিডের সময় দেখেছি অনেক পৃথিবীর অনেক দেশেই। তো সেই রকম একটা অবস্থায় আমাদের যে এবার দেখলাম যে ওই পরিচালন ব্যয়ের বিপরীতে আবার উন্নয়ন ব্যয়টা বাড়ানো হয়েছে, এবং এটা প্রায় আপনার 50% বেড়ে গিয়েছে, 3 লক্ষ কোটি টাকা, যেটা গত অর্থ বছরে অর্থাৎ চলতি অর্থ বছরে 2 লক্ষ কোটি টাকা ছিল। তো এখন এটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স দরকার, একটা ভারসাম্য দরকার। কারণ সরকারেরও বিনিয়োগ দরকার, ভালো ভালো প্রকল্পতে বিনিয়োগ সরকার না করলে আসলে জনগণের, সরকারের বিনিয়োগগুলো আবার সবার জন্য, এবং কিছুটা অনেক ক্ষেত্রে কিন্তু এটা ইনেবলার হয়। যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগের কথা বলছি, সেই তাদের বিনিয়োগটা ইনেবলার হয়ে দাঁড়ায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা এই বাজেটের আলোচনার একটা অন্যতম বিষয় হচ্ছে যে অর্থের সংকুলান, অর্থায়ন কিভাবে হবে, সেটা নিয়ে যেমন ব্যাংক বরোয়িং, বিদেশি উৎস ইত্যাদি নিয়ে আলাপ হয়েছে এখন। তো আরেকটা বিষয় এর পাশাপাশি দেখছি যে ব্যয়ের ক্ষেত্রে ভর্তুকি, আমাদের বাজেটে প্রতি বছরই ভর্তুকি থাকে, ভর্তুকির চাহিদা যেন বাড়ছেই। তো ভর্তুকির ক্ষেত্রে দুটো খাত আছে মূলত, সেটা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি এবং কৃষি। তো এখানে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে গত বছরের চাইতে মাত্র
1,000 কোটি টাকা, অর্থাৎ তো 2026 অর্থ বছরে এটা 36,000 কোটি টাকা ছিল, এই 2027 এসে 37,000 কোটি টাকা। কিন্তু তারপরে একটু বৃদ্ধি, যদিও বিদ্যুৎ বিভাগ থেকে অনেক একটা বিরাট একটা চাহিদা তাদের ছিল, কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে যেটা আপনি বলছেন যে সরকারের যে অর্থায়নের সক্ষমতাটা এটা তো সীমিত। এর মধ্যে ভর্তুকিটা যদি দেওয়া হয় তাহলে, এবং সেই ভর্তুকিটা কি কারণে দেওয়া হচ্ছে, আমরা জানি যে বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে এখানে যে বিপিডিপির যে লস সেটা মেক আপ করার জন্যই তো মূলত, অথচ এই বিভাগটা কিন্তু একটা প্রফিটেবল খাত হতে পারতো। আমাদের এখানে ব্রডলি যদি বলি যে নীতির ক্ষেত্রে, এবং তারপরে হচ্ছে সেখানে শৃঙ্খলার অভাব, এবং সেখানেও আসলে দুর্নীতি এবং লিকেজ ইত্যাদির বিষয়, অব্যবস্থাপনা, এগুলোর কারণে কিন্তু অনেকটাই এই ভর্তুকিটা দিতে হচ্ছে। হ্যাঁ, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার প্রেক্ষিতে আমাদেরও দামের অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিন্তু পুরোটাই হয়তো সরকার পাচ্ছে না। কিন্তু আমরা ধারাবাহিকভাবেই গত কয়েক বছর থেকে দেখছি যে জ্বালানির দামটা বাড়ছে। যে একটা বিষয় কি জানেন, এখানেও একটা নীতিগত দুর্বলতা, সেটা হচ্ছে যে আমাদের যে জ্বালানির দামটা এটা তো স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হতো না। IMF এর ঋণের শর্তের বিপরীতে এখন আমরা সেটা করেছি। তার মানেটা হচ্ছে যে বিশ্ববাজারে যখন জ্বালানির দাম বাড়ছে আমরা সেটা বাড়াচ্ছি, কিন্তু যখন কমছে সেটা কিন্তু কমানো হয়নি। তো সেই একটা এই দাম নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু একটা অ্যানোমালি, যে বিশ্ববাজারের চাইতে আমাদের যে ক্রমান্বয়ে নিচে রাখা, তো সেটাও কিন্তু সরকারের একটা বোঝা। আপনি বাড়াবেন, হ্যাঁ, আস্তে আস্তে স্বস্তির বিষয়টা। আর কৃষিক্ষেত্রে ভর্তুকি এই বছরে সেখানেও 17,000 কোটি টাকা রাখা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত। এবং ভর্তুকির লাস্ট পয়েন্ট আমি যে বলছি যে আমাদের মতো অর্থনীতিতে ভর্তুকি কিংবা প্রণোদনা এই ধরনের সহায়তা প্রয়োজন হবে কিছুদিন পর্যন্ত, কিন্তু সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে এটা কিভাবে দেওয়া হয়, সবাই পাচ্ছে, যে ইউনিভার্সাল একটা অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে। আসলে যাদের দরকার টার্গেটেড অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাই কিন্তু নেওয়া উচিত আমাদের ক্ষেত্রে। অনেক দেশেই আছে, উন্নত দেশেও আছে, যদি তারা কোনো জায়গায় সাবসিডি দিতে চায়, সাহায্য করতে চায়, ওই যাদের দরকার ওই জায়গাটাতে, তো তাহলে সম্পদের অপচয়টা কম হয়। জি, আমরা আসলে একদমই শেষ দিকেই চলে আসছি। আমি ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এবারের বাজেট যেহেতু সরকার বলছে কল্যাণমুখী বাজেট এবং সার্বজনীন বাজেট সবার জন্য, বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে কত সময় লাগতে পারে এবং আদৌ পৌঁছাবে কিনা? হ্যাঁ, অবশ্যই, মানে আমি মনে করি যে ভালো বা আন্তরিকতার অভাব নাই, কিন্তু জিনিসটা হচ্ছে বাস্তবায়নের উপরে। একটা জিনিস আমি বলতে চাই, মেনশন করতে চাই, যে সরকার তার বাজেট বক্তৃতার মধ্যে আছে যে রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, 3টা ফেজে তারা বলছেন যে ইকোনমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমার কাছে একটা খটকা আছে একটা ব্যাপারে, যে রিকভারি মানে কি? রিকভারি মানে হতে পারতো যে প্রথম দিকে কঠিন সংস্কারগুলা করা হবে, তারপরে হয়তো আমরা যখন রেস্টোরেশন পিরিয়ডে যাব ইকোনমিটাকে আস্তে আস্তে আমরা তখন গ্রো করা শুরু করব। আমার কাছে দেখে মনে হচ্ছে যে আমরা অলরেডি কি রিকনস্ট্রাকশন বা অ্যাক্সিলারেশন পিরিয়ডে চলে গেলাম কিনা। সো আমি মনে করি যে প্রায়োরিটিটা এইভাবে সেট করতে পারতাম যে রিকভারি পিরিয়ডে আমরা হয়তো শুধুমাত্র ফোকাস করতে পারি স্ট্যাবিলাইজেশন, যে ইনফ্লেশনটাকে আমি কন্ট্রোল করব, আমার যেন রিজার্ভ বাড়ে সেই ব্যবস্থা আমি করব। আর এটার সঙ্গে আমি কতগুলো ফান্ডামেন্টাল রিফর্মস, সেটা কি ব্যাংকিং সেক্টরটা যেন আমি ক্রাইসিস থেকে বের হতে পারি, ক্যাপিটাল মার্কেটটাকে যেন আমি শক্ত করতে পারি, এবং ফিসকাল ডিসিপ্লিন, এই 3টা জায়গা আমার কাছে মানে সরকার হয়তো মনোনিবেশ করতে পারতো। 41 লাখ লোককে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আমি সবসময় এটার পক্ষপাতী, আমার এই ব্যাপারে কোনো ব্যর্থহীন সমর্থন আমার আছে, কিন্তু আমি মনে করি যে 41 লাখ লোককে 1 বছরের মধ্যে এ আওতে আনলে হয়তো আরেকটু চিন্তা করে দেখতে হবে, সেখানে কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা কি এতই প্রশাসনিকভাবে দক্ষ যে 41 লাখ লোককে এটার মধ্যে আনতে পারবো? আরেকটু স্লো পেসে এগুলো, যেটা হতো সরকারের জন্য রিকভার করতে সুবিধা হতো, তারপর একটা বেস তৈরি করে আমরা ফার্দার গ্রোথের দিকে যেতে পারতাম। একটা বড় রকমের আমার কাছে মনে হয় যে অতি উচ্চ ধারণা এই বাজেটের মধ্যে আছে। ওনারা মনে করছেন যে খুব সম্ভবত 2030-31 সালের মধ্যে ইনভেস্টমেন্ট 40% অফ জিডিপিতে ওরা নিয়ে যেতে চান। এটা টোটালি আমার কাছে টোটালি আনরিয়ালিস্টিক মনে হয়, এবং এইটার জন্যই হয়তো এখন থেকে উচ্চ প্রবৃদ্ধির দিকে আমরা রওনা দিচ্ছি। যদি আমরা ইকোনমিটিকে ঠিক করে স্ট্যাবিলাইজ করতে না পারি সামনে 1 বছরের মধ্যে, তাহলে আগামী বছরের বাজেটে
সরকার কি বলবেন? যদি আমরা ইনফ্লেশন কমাতে না পারি, আমাদের যদি গ্রোথ 6.5% না হয়, তখন কিন্তু তার জন্য এই ট্র্যাকটা ঠিক করাটা ডিফিকাল্ট হবে। তখন কি আবার নতুন করে ওনারা রিকভারি শুরু করবেন? কাজে আমি বলবো যে ফোকাস করা উচিত যে রিকভারি বলতে কি বোঝায় এবং সেইভাবে কৌশলটাকে সাজানো। আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরও আমি দুজনের কাছে দুটো প্রশ্ন রাখতে চাই। আমি আনোয়ার পারভেজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই বাজেটে সরকার বারবারই বলেছে জনগণকে স্বস্তি দিতে দেওয়ার জন্যই এই বাজেট, এবং ওনারা এটা টার্গেট করেই করেছে এবং এটাকে একটা ভিন্ন ধর্মী বাজেট বলছে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আপনি এর আগেও ক্রিয়েটিভ ইকোনমির কথা বলেছেন। ক্রিয়েটিভ ইকোনমিটা নিয়ে যদি 1 মিনিটে ছোট করে একটু কিছু বলেন। না, স্বপ্ন দেখানোটা ভালো, কিন্তু স্বপ্ন বিঘ্ন ঘটলে কিন্তু এটা খুব কঠিন সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করবে। আমি কিন্তু আসলে বুঝছি না যে কিভাবে ইন্ডাস্ট্রি সুরক্ষা করা হবে। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রির কিন্তু সক্ষমতা বৃদ্ধি করা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এক্সপোর্ট ড্রপ করছে, এক্সপোর্টের গ্রোথটা ধরে রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সেটার জন্য যে ফিসকাল সাপোর্ট সেটা দেবার ক্যাপাসিটি কতটুকু আছে, এবং অন দ্য আদার হ্যান্ড এনবিআর এর সক্ষমতা সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং তাদের যদি রিফর্ম না হয় এবং তাদের ক্যাপাসিটি বিল্ড আপ যদি না করা হয়, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনে যে আমরা পা দিয়েছি সেটা কিন্তু আমাদের জন্য একটা ট্র্যাপ হয়ে যাবে, এবং বাংলাদেশ উইল বি এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। এবং আমার মনে হয় সরকারের উচিত হবে এখন ইকোনমি স্ট্যাবিলিটির দিকে তাকানো, নট ফর দ্য গ্রোথ, এবং সেটার জন্য যত কিছু করণীয় সেদিকে অ্যাড্রেস করা। একদম শেষ প্রশ্নটা ফাহমিদা আপনার কাছে করতে চাই। আমাদের হাতে 2 মিনিট সময় আছে। আমরা আপনার কাছে জানতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষ কতটা উপকৃত হবেন, এবং আসলেও যেই লক্ষ্য নিয়ে এই বাজেটটা করা হয়েছে এই লক্ষ্যটা বাস্তবায়ন করা সম্ভব কিনা, আসলেই যারা উপকার পাওয়ার যোগ্য তারাই কি এটা পাবেন কিনা, এই নিশ্চয়তা সরকার দিতে পারবেন কিনা? ধন্যবাদ। সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ডক্টর রাজ্জাক একটু আগে বলেছেন। আমার বক্তব্যটাও হচ্ছে যে হ্যাঁ, এটা খুবই একটা ভালো পদক্ষেপ, কারণ এই যে বাজেটের যে দর্শনটা অন্তর্ভুক্তিমূলক একটা অর্থনৈতিক উন্নয়ন এবং যেটা হচ্ছে যে মানবিক একটা অর্থনৈতিক উন্নয়ন, সেটার প্রেক্ষিতে আমাদের দেশের দারিদ্র্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির একটা প্রসার ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র জনগণ না, এটার পরিমাণটাও আগে কি 500-600 টাকা বহু বছর থেকে এটার অ্যালাউন্সটা খুবই কম। তো কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে, যেটা আমি অন্যদের সাথেও একইভাবে বলতে চাই, যে এটা কিভাবে বাস্তবায়ন হবে, স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে হবে কিনা, এটাই কিন্তু মূল বিষয়। আমাদের দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু অনেক ছিল, প্রায় 100টার উপরে ছিল। গত অর্থ বছরে 90টা, এখন এটা এই বছরেও গত অর্থ বছরে 95টা ছিল, এই অর্থ বছরে 90টার মতো হয়েছে। এখন ওইগুলোর সাথে এই ফ্যামিলি কার্ডের একটা ইন্টিগ্রেশন হতে হবে। তারপরে হচ্ছে আপনার তদারকি ব্যবস্থাটা জোরদার করা। মোট কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে যাদের প্রয়োজন তাদেরই, অর্থাৎ একটা খুবই সায়েন্টিফিক ডেটাবেস দরকার, যেটা রেজিস্ট্রি একটা করেছে সরকার ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়। তারা একটা এই রেজিস্ট্রি আর কি, যে যাদের তথ্যের একটা ভান্ডার করেছে ইন্ডিভিজুয়াল পর্যায়ে, এটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু এখন মাঠ পর্যায়ে যারা ডিস্ট্রিবিউট করবে সেইখানে মনিটরিংয়ের ব্যবস্থাটা করা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বরাদ্দ তো আমাদের শেষ নাই, প্রয়োজনের শেষ নাই, কিন্তু যেটা আছে সেটা যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে এই যে তাদেরকে একটা সুরক্ষা দিবে, অর্থাৎ যে কোনো ধরনের ধাক্কা, বন্যা, খরা, দুর্যোগ, কোভিড, এই সমস্ত ধাক্কা যখন আসে তখন যাতে তারা একেবারে অতি দরিদ্র আবার না হয়ে যায়, সেটাই হচ্ছে মূল বিষয়টা। এবং সেটা করতে পারলে এই বাজেটের যে থিম লাইন, এই থিম লাইনের সাথে অনেকটাই, এবং তাদেরকে সহায়তা দেওয়ার পাশাপাশি আসলে স্বাবলম্বী করার একটা বিষয় এখানে। সামাজিক সুরক্ষা দিয়ে স্বাবলম্বী কতখানি করা যাবে, এটা একটা প্রশ্নবিদ্ধ আলোচনার অবকাশ রাখে। আপনি যদি তাদেরকে মিনস না দেন, অর্থাৎ সক্ষমভাবে, সেটা হচ্ছে যে একটা কল্যাণমূলক রাষ্ট্রের একটা, আপনি মিনসটা কি, আপনি তাকে প্রশিক্ষণ দিতে হবে, তারপরে তার একটা অর্থায়ন দিতে হবে। সে যদি একটা ছোটখাটো একটা বিজনেস দিতে চায় তাহলে তো তার অর্থায়ন লাগবে, অ্যাক্সেস টু ফাইন্যান্স সেটা লাগবে। আর এখানে সুরক্ষাটাতে অ্যালাউন্সটা দিচ্ছেন, আপনার কিছু খরচের একটু একটা স্বস্তি পাচ্ছেন, একটা ডিসেন্সি, হয়তো শিক্ষা, স্বাস্থ্য, এই ক্ষেত্রে নজর দিতে পারছেন। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত মিনস, তার কেপেবিলিটিটা, সক্ষমতাটা না বাড়াচ্ছেন একজন মানুষের, তাহলে কিন্তু
আপনার ওই যে যেটা বলছেন যে স্বাবলম্বী হওয়াটা সেটা যাবে আসলে না। সম্ভব না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত লম্বা একটা সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সংলাপের আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।